আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমাদের আজকে বায়োবসের টিস্যুতন্ত্র পর্ব 2-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা টিস্যুতন্ত্রের গত ক্লাসে যা পড়েছি বাকি অংশটা আজকে পড়ব। তো খানিকটা দুঃখিত যে অ্যাকচুয়ালি অনেক জ্যাম ছিল হঠাৎ করে, আমি জানি না কেন কোত্থেকে আসলো। তো আমার আধা ঘন্টার জার্নিটা 1 ঘন্টা লেগে গেছে, মানে এমন একটা ব্যাপার। আচ্ছা, তারপরেও ক্লাসের জায়গা মিস দেওয়া যাবে না। তো তোমরা একটু যুক্ত হয়ে যাও, ক্লাসে জয়েন করে ফেলো। ওকে, ক্লাসে জয়েন করে ফেলো। সো আজকে টিস্যুতন্ত্র পর্ব 2-এ আমরা ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালোই আছি, বাট ভাইয়া একটু প্যারায়ও ছিলাম। হ্যাঁ, একটু প্যারায় ছিলাম বলতে এই যে ঢাকার জ্যামের মধ্যে হঠাৎ করে আটকায় গেছে। তো এটাই আর কি প্যারা, বুঝছো? আচ্ছা, তো দেখি আমাদের সাথে কারা কারা আসো। অনেক লেট হয়ে গেল। আচ্ছা, কিছু করার নাই। আমি একটু সবাইকে মেনশন দিয়ে দিই। হ্যাঁ, ফার্স্ট ক্লাস করা নাই, সেকেন্ড ক্লাস করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে, সেকেন্ড ক্লাস করা যাবে। ওকে, আজকে ইনশাল্লাহ শেষ হবে। দেখি বাকিরা কই, এখন অনেকে আসে নাই। দুইবার মেনশন দিয়ে দিলাম সবাইকে, তাও যদি আসেন। আচ্ছা, 50 জন হয়ে গেছে। হ্যাঁ, আজকে মোটামুটি শেষ করে ফেলবো। হ্যাঁ, আজকে শেষ করার ইয়ে করবো ইনশাল্লাহ। দেখা যাক, তোমরা যতটুকু বুঝো, এটা নিয়ে প্যারা নিও না। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, কতজন আসছো? আচ্ছা, আমি একটু আগে বের হলে হয়। আমি আমার টাইম মতোই বের হয়েছি। রাস্তায় আধা ঘন্টার রাস্তায় 1 ঘন্টা লেগে যায়। এটা সরকারের দোষ, প্রশাসনের দোষ। কেন 1 ঘন্টা লাগাবে তারা? আচ্ছা, ওকে, সো আসো আমরা স্টার্ট করে দেই। হ্যাঁ, তো প্রথমেই আমরা পড়ব হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। কি পড়ব? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমরা কি পড়ব? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। ওকে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তো দেখো আমাকে কি বলছে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য যখন আমরা বলি তখন আমাদের মাথায় কি আসে? সাধারণত ওদের কোষগুলা বিভাজনে অক্ষম। কোষগুলা বলা হচ্ছে যে বিভাজনে অক্ষম থাকে। বিভাজনে কি থাকে? অক্ষম থাকে। ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, ওরা বিভাজনে অক্ষম। তার মানে স্থায়ী টিস্যু যেটা আর বিভাজন হতে পারে না, স্থায়ী হয়ে গেছে, যে না ভাই আমি আর বিভাজন হব না, তাদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। তাহলে প্রথম কথা আমাকে বলে দিচ্ছে বিভাজনে অক্ষম। এবং ওদের মধ্যে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে জীবিত কোষ, একটা হচ্ছে মৃত কোষ।
তাহলে স্থায়ী টিস্যুর মধ্যে দুই ধরনের কোষ থাকে, একটা হচ্ছে জীবিত, একটা হচ্ছে মৃত। তাহলে একটা কি জীবিত আর একটা হচ্ছে মৃত কোষ। এখন দেখো তোমাকে বলছি এই যে জীবিত কোষে, এই জীবিত কোষের সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে একটু কম থাকে। তাহলে স্থায়ী কোষে সাইটোপ্লাজমের সংখ্যাটা কি থাকবে? কম থাকবে। স্থায়ী কোষে সাইটোপ্লাজমের সংখ্যা কম থাকবে। ওকে, আচ্ছা এবার আসো, মৃত কোষটা প্রোটোপ্লাজমই নাই। তাহলে ওর যে মৃত কোষগুলো থাকে, মানে যেগুলো একদম ডেড কোষ, ওদের প্রাণ নাই, তাহলে ওইখানে কোনো প্রোটোপ্লাজমও নাই। তাহলে যেখানে প্রাণ নাই সেখানে কি নাই? প্রোটোপ্লাজমও নাই। এরপরে দেখো কি বলছে, কোষগুলোর প্রাচীর অপেক্ষাকৃত স্থূল, অর্থাৎ বেশ পুরু। তাহলে ওর কোষগুলোর প্রাচীর কেমন হবে? একটু মোটা হবে। কোষগুলোর প্রাচীর কেমন হবে? একটু মোটা হবে। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। তাহলে আমাকে কি বলছে? ওর কোষ গহ্বরটা একটু বড় সাইজের, তাই না? ওর কোষ গহ্বর, তাহলে এই যে দেখো, তাহলে এটা হচ্ছে কোষ, তাহলে এটা হচ্ছে ওর গহ্বর। দেখো এই জায়গায় গহ্বর, তাহলে ওর কোষ গহ্বরটা একটু বড় হবে। ওর কোষ গহ্বরটা বড়। এখন কোষ গহ্বর যদি বড় হয় তাহলে তার নিউক্লিয়াসটা কি জায়গা পাবে? একটু চিন্তা করো, ওর যদি গহ্বরটা একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে নিউক্লিয়াসের জন্য কিন্তু জায়গাটা কম, রাইট? তাহলে আমরা বলতে পারি ওর নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে কি হয়? ছোট হয়। তাহলে ওর নিউক্লিয়াসটা কি হয় বলো তো ভাইয়া? স্বাভাবিকের চেয়ে ছোট হয়। স্বাভাবিকের চেয়ে ছোট হয়। এরপরে বলছে কি, ওর কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়। আচ্ছা গেল, কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তার মানে ওদের কোষগুলোর মধ্যে মাঝে মাঝে দেখা যায় যে এরকম গ্যাপ থাকে, ফাঁকা থাকে, আবার মাঝে মাঝে ফাঁকা দেখা যায়ও না। এই কথাগুলো বলছে। আচ্ছা, তারপরে বলছে সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়, তার মানে ওদের একটা নির্দিষ্ট আকার থাকে, এক একজন এক এক রকম হবে না, ঠিক আছে? যেই আকার ওইটা ওই রকমই হবে। তাহলে এটাকে বলছে সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। মনে থাকবে। তাহলে স্থায়ী টিস্যুর এই বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে আমাকে কি কি বলছে। তাহলে বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিলেই হয়ে যায়, আমাদের এত প্যারা নেওয়ার কিছু থাকে না। ওকে, আচ্ছা ওকে, তাহলে দেখো স্থায়ী টিস্যুর এই বৈশিষ্ট্যগুলা তোমার জন্য ইম্পর্টেন্ট। তো যারা বুঝতে পারছো তারা জানাও যে নর্মাল ব্যাপার, যে ভাজক টিস্যুতে আমরা যেগুলো পড়েছিলাম সেগুলার একটু বিপরীত, মানে উল্টা বৈশিষ্ট্যগুলা স্থায়ী টিস্যুতে তোমরা পাবা, ঠিক আছে? স্থায়ী টিস্যুতে সেগুলাই পাবা। আচ্ছা ক্লিয়ার তাহলে? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো সোজা কথা বলছে। এখন আসো যে এই স্থায়ী টিস্যুর প্রকারভেদে যাওয়ার আগে একটু ওর কাজটা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে ওর কাজ কি ভাইয়া? ওর কাজ হচ্ছে, দেখো স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। আচ্ছা, তাহলে আমরা ভাজক টিস্যুর কাজ পড়ছিলাম, ওরা বৃদ্ধিতে সাহায্য করে, বড় হয়, একটা উদ্ভিদকে বড় করে, ওই যে লম্বায় বড় করে, প্রস্থে বড় করে, ক্ষতিপূরণ করে, এগুলো ভাজক টিস্যুর কাজ। তাহলে স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্য তৈরি, তারপরে কি বলছে? খাদ্য পরিবহন, রাইট? এই কথাটা বলছে। তাহলে খাদ্য তৈরি, খাদ্য পরিবহন করা, হ্যাঁ, এই কাজগুলা হচ্ছে ওর মধ্যে পড়ে। ওকে, মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখো ওর জিনিসের মধ্যে, তাহলে খাদ্য তৈরি, খাদ্য পরিবহন, এবং আরেকটা ব্যাপার আমরা বলি খাদ্য সঞ্চয় করা এবং দৃঢ়তা দেয়, উদ্ভিদকে দৃঢ়তা দেয়। উদ্ভিদটা যেন যেভাবে আছে এইভাবে যেন থাকতে পারে, ওর দৃঢ়তাটা বজায় রাখে কে? এই স্থায়ী টিস্যু। তাহলে ওর কাজটা খাবারের সাথে তৈরিও করবে, জমাও করবে, পরিবহনও করবে, সব জায়গায় নিয়ে যাবে। এই কাজটা কে করে থাকে? এটা করে থাকে স্থায়ী টিস্যু। ওকে, তাহলে স্থায়ী টিস্যুর কাজগুলা এইরকম। এখন আমরা আসি ওর প্রকারভেদের মধ্যে আমাকে কি বলছে। দেখো
তো ওর প্রকারভেদে যখন আমরা যাই, প্রকারভেদের মধ্যে আমাকে বলে যে ওকে 3টা ভাগে ভাগ করা যায়, 3টা ভাগে ভাগ করা যায়। ওকে, 3টা ভাগে ভাগ করা যায়। তাহলে আমাকে প্রথমে বলছে সরল, সরল টিস্যু, ঠিক আছে। তারপরে কি যৌগিক, তারপরে কি যৌগিক টিস্যু, তারপরে হচ্ছে তোমার এখানে সরল, যৌগিক, আরেকটা হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। ওকে, তাহলে দেখো সরল, তারপরে হচ্ছে যৌগিক, আরেকটা হচ্ছে কি নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু, ক্ষরণকারী টিস্যু। এখন সরল টিস্যু মানে কি খেয়াল করো। সরল টিস্যু মানে হচ্ছে যেই টিস্যুটা একই ধরনের কোষ দিয়ে গঠিত। কি বলছে? সরল টিস্যু কোনগুলা? তাহলে ওর স্থায়ী টিস্যু প্রকারভেদের মধ্যে সরল আছে কিছু, তাহলে একই ধরনের কোষ নিয়ে গঠিত, একই ধরনের। আমরা জানি একটা টিস্যুতে অনেক কোষ থাকে, কোষের গুচ্ছ থাকে, রাইট? তাহলে যদি আমাকে বলে একই ধরনের কোষ নিয়ে যদি গঠিত হয়, তাহলে এটাকে আমরা বলি কি সরল। এটাকে আমরা কি বলবো? সরল। তাহলে একই ধরনের কোষ নিয়ে গঠিত, কি বলছে? একই ধরনের কোষ নিয়ে গঠিত, একই ধরনের কোষ নিয়ে গঠিত, এটাকে কি বলা হয়? সরল টিস্যু। আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে কি, এই জায়গায় দেখো, তাহলে একটা হচ্ছে একই ধরনের কোষ নিয়ে গঠিত, যৌগিকটা বলছে ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, ভিন্ন ধরনের কোষ নিয়ে গঠিত, ভিন্ন ধরনের কোষ নিয়ে এটা গঠিত। ঠিক আছে, তাহলে আমার একটা হচ্ছে সরল মানে একদম একই ধরনের কোষ নিয়ে, যৌগিক টিস্যুটা হচ্ছে ভিন্ন ভিন্ন কোষ থাকবে, অনেক রকমের কোষ থাকবে সেটা। আর ক্ষরণকারী টিস্যু তো বুঝোই, যেটা বিভিন্ন বস্তু ক্ষরণ করে। তাহলে এই ক্ষরণকারী টিস্যুকে 2টা ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় তরুক্ষীর, তরুক্ষীর, আরেকটাকে বলা হয় কি তোমার হচ্ছে গ্রন্থি কোষ। ঠিক আছে, এটা আবার 2 রকম। তাহলে এই কথাগুলো বলছে। আচ্ছা, ক্ষরণকারী নিয়ে আমাদের আসলে তেমন কিছু না, তবে আমাদের এই সরল আর যৌগিক নিয়ে আমাদের একটু জানাশোনা আছে। তো চলো আমরা একটু এই জিনিসটা নিয়ে জানি, সরল আর যৌগিক নিয়ে। তো দেখো সরল টিস্যু, সরল, হ্যাঁ খেয়াল করো, সরল, তাহলে সরলের মধ্যে আমাকে কি বলছে? হ্যাঁ, সরল যৌগিক, সরল টিস্যু আমরা যদি বলি, কি বলি এটাকে? সরল টিস্যু নিয়ে বলি। তাহলে সরল টিস্যুর ব্যাপারগুলো হচ্ছে এরকম, 3 রকমের পাবো। একটা হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা কোষ, ঠিক আছে। তাহলে কি থাকে? প্যারেনকাইমা, প্যারেনকাইমা থাকে। ওকে, তারপরে হচ্ছে কোলেনকাইমা, তারপরে কি বলতো? কোলেনকাইমা, কোলেনকাইমা। আর এরপরে থাকে স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ওকে, তাহলে তুলো এটা। সরল কোষ 3 রকমের, মানে সরল টিস্যুটা, সরল যে স্থায়ী টিস্যু সেটা হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। হ্যালো, ওকে, ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এই সরল টিস্যুর 3 ধরনের কোষ থাকে, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলা। তারপরে আমাকে বলছে যৌগিক টিস্যু। এবার আসো যৌগিক বা জটিল টিস্যু, যৌগিক বা জটিল টিস্যু, রাইট? যৌগিক বা জটিল টিস্যু। তো যৌগিক টিস্যুটা মানে তো তোমরা জানো যে হচ্ছে যে ভিন্ন ভিন্ন ধরনের কোষ থাকে। তাহলে একটা হচ্ছে কি যৌগিক টিস্যুর মধ্যে আমার থাকে হচ্ছে জাইলেম, জাইলেম, আরেকটা কি থাকে বলো তো? আরেকটা থাকে ফ্লোয়েম। তাহলে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম থাকে, রাইট? তাহলে জাইলেম টিস্যু এবং ফ্লোয়েম টিস্যু, এই 2টা ব্যাপার থাকে। এখন দেখো জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুটা কি আসলে? হ্যাঁ, জাইলেম টিস্যুটা কি, ফ্লোয়েম টিস্যুটা কি, এগুলা নিয়ে আমরা জানবো। তাহলে জাইলেম টিস্যুতে 4 ধরনের কোষ থাকে। তাহলে আমাদের বলছে যৌগিক টিস্যুটা কি
তোমার দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, কি আছে এগুলো হচ্ছে যৌগিক টিস্যু। তাহলে দেখো জাইলেমে 4 ধরনের কোষ থাকে তোমরা জানো, ট্রাকিড, ভেসেল, তারপরে কি জাইলেম প্যারেনকাইমা, তাই না, জাইলেম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে জাইলেম ফাইবার, আরেকটা কি জাইলেম ফাইবার। ওকে, জাইলেম ফাইবার, এই কথাটা মনে রাখবা। তাহলে দেখো জাইলেমে 4 ধরনের কোষ থাকে। জাইলেমে কি থাকে? 4 ধরনের কোষ থাকে। তাহলে একটা হচ্ছে কি ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ওকে, জাইলেম ফাইবার থাকে। হ্যাঁ, এবার ফ্লোয়েম দেখো, ফ্লোয়েমে কি বলছে? ফ্লোয়েমের 4 ধরনের কোষ। ফার্স্ট হচ্ছে সিভ কোষ, তারপরে হচ্ছে সঙ্গী কোষ, তারপরে কি কোষ? সঙ্গী কোষ, তারপরে থাকে হচ্ছে তাহলে সিভ কোষ, সঙ্গী কোষ, এরপরে থাকে ফ্লোয়েম প্যারেনকাইমা, আরেকটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার, আরেকটা কি ফ্লোয়েম ফাইবার। ওকে, দেখো তাহলে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেমের মধ্যে ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এবং ফ্লোয়েমের মধ্যে আমাকে বলতেছে সিভ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। ওকে, আচ্ছা, এই জিনিসটা মনে থাকবে। এই ওকে, দেখো তাহলে আমরা তো এগুলো 9, 10-এও তোমাদের টুকটাক পড়ে আসার কথা, তাই না? টুকটাক পড়ে আসার কথা যে আসলে আমাদের এখানে কি আছে না আছে, এই পয়েন্টগুলা দেখো। আচ্ছা, তাহলে আমরা যৌগিক টিস্যু আর হচ্ছে সরল যে স্থায়ী টিস্যু, ওদের যে আমরা যে প্রকারভেদগুলো পড়ছিলাম, তাহলে যৌগিক টিস্যু 2 রকম, জাইলেম, ফ্লোয়েম। কেন ওরা যৌগিক এবার বুঝছো? জাইলেমে 4 ধরনের কোষ থাকে, তবে এদের এই প্যারেনকাইমা, যেমন প্যারেনকাইমা একই ধরনের কোষ, কোলেনকাইমা এরা সবগুলাতে একই ধরনের কোষ থাকে, স্ক্লেরেনকাইমা একই ধরনের কোষ থাকে। সো এরা হচ্ছে সরল স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু। ওকে, ঠিক আছে, মাথায় রাখো, গেল এটা। এবার এটা নিয়ে কারো প্রবলেম আছে কিনা আমাকে জানাও। তাহলে এবার আমরা টিস্যুতন্ত্রের প্রকারভেদ নিয়ে আমরা পড়ব। আমরা কি নিয়ে পড়ব বলো তো? আমরা টিস্যুতন্ত্রের আচ্ছা, বিথি বলছে যে স্থায়ী টিস্যু থেকে কেমনে আবার ভাজক টিস্যু বলছিলাম এটা সেদিন ক্লাসে, যে স্থায়ী টিস্যুকে কোনো কিছু ওদের অভ্যন্তরীণ কিছু ফ্যাক্টর থাকে, প্রোটিন থাকে, যেটা ওই স্থায়ী টিস্যুকে উদ্দীপ্ত করে, তখন ওইটা বিভাজিত হয়ে সেকেন্ডারি ভাজক টিস্যু হয়। এটা একটা প্রোটিন ফ্যাক্টর থাকে, গ্রোথ ফ্যাক্টর, ওইটা গিয়ে উদ্দীপ্ত করে, তখন হয়। ঠিক আছে, এটা একটা আলাদা কেস। আচ্ছা, ওকে, এবার আসো, ভাজক টিস্যুর প্রকারভেদ পড়াই ফেলছি গত ক্লাসে, আপনি ছিলেন কই ভাইয়া? এবার আসো টিস্যুতন্ত্রের প্রকারভেদ। এবার আমরা কি পড়বো? টিস্যুতন্ত্রের প্রকারভেদ নিয়ে পড়বো। তো দেখো, আমরা টিস্যুতন্ত্রটাকে আমাদের উদ্ভিদের টিস্যুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি? 3টা ভাগে। তো দেখো, প্রথম ভাগটাকে আমরা বলি এপিডার্মাল। কি বলা হয়? এপিডার্মাল। ঠিক আছে, এপিডার্মাল মানে ওর আবরণ। ঠিক আছে, কি এটা? আবরণ, এপিডার্মাল। এরপরে বলছে গ্রাউন্ড, এপিডার্মালটা সবার বাইরে থাকে, তারপরে যে টিস্যুটা থাকে এটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যুতন্ত্র। হ্যাঁ, ওর ভিতরের দিকে টিস্যুতন্ত্রটাকে গ্রাউন্ড টিস্যুতন্ত্র বলে। এরপরে যেটা থাকে সেটাকে বলা হয় ভাস্কুলার টিস্যুতন্ত্র বা পরিবহনকারী। তাহলে যেটা দিয়ে পরিবহন হয়, যেটা দিয়ে কি হয়? খাদ্য, পুষ্টি,
এগুলার পরিবহন হয়, এটাকে বলা হয় হচ্ছে টিস্যুতন্ত্রের মানে ভাস্কুলার টিস্যুতন্ত্র। যেমন ভাস্কুলার টিস্যুতন্ত্রের মধ্যে জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এগুলো হচ্ছে ভাস্কুলার। তাহলে দেখো এই জায়গায় আমরা কি কি জানলাম? আমরা জানলাম হচ্ছে এপিডার্মাল, এরপরে আমরা কি জানলাম? আমরা জানলাম কি, দেখো এপিডার্মাল জানলাম, এরপরে আমরা জানলাম গ্রাউন্ড, এটা একটা, আরেকটা থাকে ভাস্কুলার, আরেকটা থাকে কি ভাস্কুলার। ক্লিয়ার? তাহলে তিনটা ভাগে আমরা টিস্যুতন্ত্রকে ভাগ করি। হ্যাঁ, তাহলে এপিডার্মাল, এটার মূল কাজ হচ্ছে, খেয়াল করে একটু আইডিয়াটা দেই তোমাদের আগে, যে এপিডার্মালের কাজ হচ্ছে আবরণ তৈরি করা, একটা উদ্ভিদের বাইরের যে আবরণে থাকে, আবরণ তৈরি, হ্যাঁ, সেখানে তোমার এপিডার্মালটা থাকবে। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ওর মূল কাজ হচ্ছে খাবার সঞ্চয় করা। ওর মূল কাজ কি? এই টিস্যুতন্ত্রের কাজ হচ্ছে সঞ্চয় ও দৃঢ়তা দেওয়া। কি দেওয়া? দৃঢ়তা প্রদান। আর এই ভাস্কুলারের কাজ হচ্ছে খাদ্য ও পানি পরিবহন করা, রাইট? তাহলে ওর কাজ কি ভাইয়া? খাদ্য ও পানি পরিবহন করা। হ্যাঁ, তাহলে এদের এই কাজগুলো আমাকে মনে রাখতে হবে, যে টিস্যুতন্ত্রের প্রকারভেদের এটা কি কি। ওকে, ক্লিয়ার সবাই? বলো। হ্যাঁ, ওকে, আচ্ছা। এবার তাহলে আমরা এবার এপিডার্মাল টিস্যুতন্ত্র নিয়ে পড়বো। তাহলে আমরা মোটামুটি তন্ত্র তো বুঝো, মানে অনেকগুলা টিস্যু মিলে একটা তন্ত্র তৈরি হয় আস্তে আস্তে। তো এই তন্ত্রের মধ্যে আমরা দেখলাম একটা উদ্ভিদে প্রধানত তিনটা তন্ত্র আছে, টিস্যুতন্ত্র, ভাস্কুলার, গ্রাউন্ড, এপিডার্মাল। তো আমরা আস্তে আস্তে যাবো এখন এগুলা নিয়ে, আমাদের এই চ্যাপ্টারের পড়াটা মূলত। তো এপিডার্মাল, ফার্স্টেই হচ্ছে আমাকে এপিডার্মাল টিস্যুতন্ত্রের এই পার্ট নিয়ে আমরা পড়ব। ঠিক আছে, দেখো এপিডার্মাল তন্ত্র, এটা নিয়ে আমরা একটু পড়ব। হ্যাঁ, এপিডার্মাল তন্ত্র। তো আমাকে এখানে কি বলছে দেখো তো। হ্যাঁ, এপিডার্মাল তন্ত্রে আমার এখানে কথাটাকে কি বলছে? এপিডার্মাল তন্ত্রে বলছে যে আমার যে কোনো কিছুর যেই তন্ত্রটা, যে টিস্যু আবরণ তৈরি করে, উদ্ভিদের কি করে? আবরণ তৈরি করে। তাহলে যে টিস্যু উদ্ভিদের আবরণ তৈরি করে তাকে এপিডার্মাল তন্ত্র বলে। তাকে কি বলে? এপিডার্মাল তন্ত্র বলে। ওকে, তাকে এপিডার্মাল তন্ত্র বলে। এখন এই যে আবরণ তৈরি করতেছে, এখন যখন বলা হচ্ছে দেখো কাণ্ডের আবরণ, কাণ্ডে ও পাতার যে আবরণটা থাকে, ওর যে আবরণটা তৈরি হয়, আমাদের যেমন এই যে আবরণ ত্বক, তাহলে কাণ্ড ও পাতার আবরণকে একটা নাম বলি আমরা। সেই নামটা কি বলতো? সেই নামটাকে বলা হয় এপিডার্মিস। সেই নামটাকে কি বলা হয় বলতো ভাইয়া? এপিডার্মিস। ঠিক আছে, তাহলে কাণ্ড ও পাতার আবরণকে বলা হয় এপিডার্মিস। আচ্ছা, এটা গেল। সেকেন্ডলি কি বলতেছে দেখো, যে তোমার মূলের যে আবরণ থাকে, তাহলে মূলের আবরণকে কি বলা হয়? এপিব্লেমা। এপিব্লেমা। তাহলে একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে এপিব্লেমা। তাহলে মূলের আবরণকে এপিব্লেমা বলা হয়, আর কাণ্ড ও পাতার আবরণকে এপিডার্মিস বলা হয়। এপিডার্মিস। ওকে, তাহলে এপিব্লেমা এগুলা কিন্তু তোমাদের আসে, বারবার বলি, দেখো এই জিনিসগুলা তোমাদের দেয় এমসিকিউতে, এগুলাই দিবে তোমাদেরকে। বারবার বলতেছি যে মূলের আবরণকে কি বলা হয়। যদি তোমাকে বলে যে মূলের আবরণকে কি বলে, তখন কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে যে এপিব্লেমা। এখন আসো, এই যে এপিডার্মাল তন্ত্র, এর উৎপত্তি কোথায়? খেয়াল করো, তাহলে আমাকে যে বলছে কি এর উৎপত্তিটা কোথায়। তাহলে এর উৎপত্তি থাকে হচ্ছে, আমরা বলি দেখো
এর উৎপত্তি থাকে কোথায়, যদি আমাকে এইভাবে একটা প্রশ্ন করা হয় যে এর উৎপত্তি কই, তাইলে এর উৎপত্তি কই যদি আমাকে এরকম বলা হয়, তাহলে আমি বলবো কি প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু থেকে। প্রাথমিক টিস্যু গত ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? ওই যে বলছিলাম যেই টিস্যুটা ভ্রূণাবস্থায় তৈরি হয়, মানে ভ্রূণে ওই যে একদম ছোটবেলায় তৈরি হয়েছে, সেটা এখনো টিকে আছে। তাহলে প্রাথমিক ওই টিস্যুটাকে কি বলা হয়? প্রাথমিক। তাহলে আমাকে বলছে প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু, প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু। তাহলে এই প্রাথমিক শীর্ষক ভাজক টিস্যু হতে ওর উৎপত্তি হয়, ঠিক আছে? তাহলে এইটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, যে কোথা থেকে তৈরি হয়, ওর উৎপত্তিটা হয় প্রাথমিক শীর্ষক। তার মানে যেই ভাজক টিস্যুটা একদম উদ্ভিদের শীর্ষে থাকে সেটাকে কি বলা হয়? শীর্ষক ভাজক টিস্যু। এবং প্রাথমিক বলছে, তার মানে একদম ভ্রূণাবস্থায় সেটা তৈরি হয়েছে। কোথায় তৈরি হয়েছে? হ্যাঁ, ভ্রূণাবস্থায় তৈরি হয়েছে, রাইট? আচ্ছা, ওকে, এবার আসো, এবার আমরা আরেকটা জিনিস বলি। হ্যাঁ, দেখো, তাহলে এরপরে আমরা আরো কিছুতে যাব। এখন নর্মালি এই যে এপিডার্মিস আমরা এপিডার্মিস নিয়ে যদি বলি, এই এপিডার্মিস ওর এখানে কি কি আবরণ, মানে কিভাবে ওর আবরণটা তৈরি হওয়া, খেয়াল করো। যদি আমি বলি এপিডার্মিস ওর একটা আবরণ, তার মানে এক স্তর বিশিষ্ট আবরণ থাকে। কয় স্তর? এরকম এক স্তর বিশিষ্ট আবরণ, এক স্তর। খেয়াল করো, এই যে ঠিক আছে, এক স্তর বিশিষ্ট আবরণ। এই তাহলে এই যে আমি বললাম এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ। প্যারেনকাইমা কোন ধরনের কোষ মনে রাখবা? প্যারেনকাইমা কোষ দিয়ে ওর স্তরটা তৈরি, প্যারেনকাইমা কোষ দিয়ে, ঠিক আছে? এই কথাটা বলছে, এক স্তর বিশিষ্ট প্যারেনকাইমা কোষ দিয়ে এটা তৈরি, এপিডার্মিস স্তরটা তৈরি, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এইখানে আমাদের কিছু কিছু উদ্ভিদে একাধিক থাকে। তাহলে একাধিক স্তর যদি বলা হয়, একাধিক স্তর কার থাকে বলো তো? একাধিক স্তর নর্মালি থাকে এক স্তর বিশিষ্ট থাকে, এটা হচ্ছে নর্মাল। এটা কি মানে সাধারণত এরকমটাই দেখা যায় সাধারণত। তবে একাধিক স্তর থাকলে, একাধিক স্তর কাদের থাকে? কেয়া, বট, অশ্বত্থ, ঠিক আছে? আচ্ছা না, বট, কেয়া নাই, বট, অশ্বত্থ, এগুলাতে কি থাকে? একাধিক স্তর থাকে, অনেকগুলো স্তর থাকে। আরেকটা কথা তোমাদেরকে বলছে বইয়ে, এগুলো এমসিকিউতে আসে, করবি গাছ কি বলছে? দেখো, করবি গাছের পাতায় কি বলছে? করবি গাছের পাতায় আমার কি থাকে? 3 সারি কোষ থাকে। কয় সারি? 3 সারি কোষ থাকে। তাহলে করবি গাছে 3 সারি কোষ, কয় সারি? 3 সারি কোষ থাকে, 3 সারি কোষ দেখা যায়। ওকে, আচ্ছা, মনে থাকবে? আচ্ছা, হ্যাঁ, আমার আজকের এখানে লাইটিং সেটআপটা একটু কারণ এটা অন্য একটা স্টুডিওতে ক্লাসটা নেওয়া হচ্ছে, তো এটার লাইটিংটা আসলে ওইভাবে ভালো, মানে খুব একটা, মানে ঠিক আছে চলে না এরকম না, বাট ওই আর কি, মানে একটু কেমন কেমন। আচ্ছা, সমস্যা নেই, তাও দেখা যাচ্ছে, সবই বোঝা যাচ্ছে। ওকে, এটাই মনে থাকবে। তাহলে কি বলছি? এই তথ্যগুলা তোমার লাগবে। আচ্ছা, সবাই দেখো, ওকে, হ্যাঁ, ওকে, এবার আসো, তারপরে আর কি বলছে?
এখন কিছু কিছু উদ্ভিদে এরকম থাকে, দেখো ওদের কিউটিকল আবৃত থাকে, তাইলে বলা হয় কিউটিন বা সুবেরিনের স্তর, কিউটিন অথবা সুবেরিনের স্তরকে বলা হয় কিউটিকল। সুবেরিন এর স্তরকে কি বলা হয় বলো তো? তাহলে কিউটিন অথবা সুবেরিনের এই স্তরটাকে বলা হয়, এই স্তরটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে দেখো কিউটিকল। কিউটিকল কি বলা হয় এটাকে? কিউটিন বা সুবেরিনের স্তরকে কিউটিকল বলা হয়, কিউটিকল বলা হয়। ঠিক আছে, কিউটিকল বলা হচ্ছে। আচ্ছা, এবার আসো, কিউটিন বা সুবেরিনের স্তরকে আমরা বলি কিউটিকল। আমরা কি বলি এটাকে? কিউটিকল, রাইট? আচ্ছা, গেল। এখন কিউটিকল আমরা বললাম, খেয়াল করো, হ্যাঁ দেখো, এখন আর কি কিছু কিছু উদ্ভিদে আবার লিগনিন জমা হইতে দেখা যায়। তাহলে লিগনিন জমা হয় কাদের? লিগনিন জমা হয় ওদের এই এপিডার্মিসে, লিগনিন জমা হয়। লিগনিন জমা হয় কাদের বলো তো? এমসিকিউটা মনে রাখবা, এমসিকিউ, সাইকাস, পিনাস, এদের। তাহলে কাদের কাদের এটা হয়? এটা হয় কাদের? সাইকাস, পিনাস, এই উদ্ভিদগুলাতে লিগনিন জমা হতে দেখা যায়। লিগনিন একটা পদার্থ, নাম লিগনিন। তো তোমাদেরকে এগুলো থেকে প্রশ্ন আসতে পারে যে সাইকাস, পিনাসে কোন ধরনের পদার্থ ওদের এপিডার্মিসে পাওয়া যায়? লিগনিন পাওয়া যায়। ওকে, মনে থাকবে? ওকে, তারপরে যেমন বলা হয় যে সরিষার উদ্ভিদে, খেয়াল করো, বলা হচ্ছে যে সরিষা, দেখো এগুলো ইম্পর্টেন্ট, সরিষা, তাহলে সরিষা গোত্রের যে উদ্ভিদ, সেখানে তোমার কি থাকে? মাইরোসিন কোষ থাকে। ঠিক আছে, মাইরোসিন নিঃসরণকারী কোষ থাকে। তাহলে এটাকে আমরা কি বলতেছি? মাইরোসিন কোষ থাকে। ঠিক আছে, কি থাকবে? মাইরোসিন ওকে, মাইরোসিন কোষ থাকবে। সরিষা উদ্ভিদে মাইরোসিন এনজাইমকারী মাইরোসিন কোষ থাকে। ওকে, মাইরোসিন কোষ থাকে। আচ্ছা, গেল এটা। এগুলো আসে যে কোথায় মাইরোসিন থাকে, কোথায় কি থাকে, এগুলো থেকে আমাদের ভালো প্রশ্ন দেয়। এরপরে আমাকে বলতেছে গম, ভুট্টা, আখ, এগুলাতে আমার কি থাকে? এই উদ্ভিদগুলা মনে রাখবা, এরা অনেক গরম অঞ্চলে জন্মায়। তো এই উদ্ভিদগুলার জন্য তোমার কি দরকার? এদের জন্য কিছু কোষ দরকার, স্পেশাল কোষ দরকার, যাদেরকে বলা হয় বুলিফর্ম কোষ। কি বলা হয়? বুলিফর্ম কোষ। ঠিক আছে, এটাকে বলা হয় বুলিফর্ম কোষ। তাহলে বুলিফর্ম কোষ হচ্ছে একটা বৃহদাকার কোষ, একটা বৃহদাকার কোষ, একটা বৃহদাকার কোষ। ঠিক আছে, এটা বৃহদাকার কোষ, এরকম বুলিফর্ম কোষ। হ্যাঁ, এটা হচ্ছে একটা বুলিফর্ম কোষ, এইরকম বড়। এবং ওর কাজ কি? এইখানে সে পানিকে সঞ্চয় করে। সে কি করে? পানি সঞ্চয় করে। তাহলে এই কথাটা বলছে, পানি সঞ্চয় করে। সে কি করে? পানি সঞ্চয় করে, এই কথাটা বলছে। ওকে, মনে থাকবে? এই ডান সবাই? দেখো, আচ্ছা, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিছু জিনিস মুখস্থ রাখতেই হবে, কিছু করার নাই। হ্যাঁ, তাহলে এখানে দেখো গম, ভুট্টা, আখ, মনে রাখবা এদের একটু গরম জায়গায় থাকে, ওদের পানি লাগে, প্রচুর পানি পিপাসা পায়। এ কারণে ওদের পানি সঞ্চয়কারী একটা কোষ থাকে, এটাকে বলা হয় বুলিফর্ম। বুল মানে কি? সার। তাহলে সারের মতো এত বড় কোষ থাকবে, এটাকে কি বলা হয়? বুলিফর্ম কোষ। কি বলা হয়? বুলিফর্ম কোষ। তাহলে বুলিফর্ম কোষ মানে হচ্ছে কি? বুলিফর্ম কোষ মানে হচ্ছে বুলের মতো সাইজ। কিসের মতো সাইজ? বুলের মতো সাইজ। ঠিক আছে, এটাকে বলা হয় বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ। হ্যাঁ, আচ্ছা, ওকে,
এই তাহলে দেখো গম ভুট্টা আখে বুলিফর্ম কোষ থাকে, তারপরে এই যে সরিষাতে যে মাইরোসিন থাকে, তো এটা বলতাম আমরা হচ্ছে মাস। ওকে, মাস। ওকে, মাস, ওই যে আমরা বলি যে মাস, অমুক মাস, তাহলে মাইরোসিন সরিষা, ঠিক আছে, মাইরোসিন সরিষা। এরপরে আমরা বুল বললে ওই যে বুল বলো না ইংলিশে, বুল, গাভী, তাহলে মনে রাখবে এখানে গাভী এই ওয়ার্ডটা মনে রাখবে এটার সাথে, বুলিফর্ম কোষের সাথে গাভী, তাহলে গম, আতে মনে রাখবা আখ, ভতে ভুট্টা, ঠিক আছে, গাভী, তাহলে বুল, গরু গাভী, এরকম বুঝায় না বুল মানে কি জানো তো, ইংলিশে বুল মানে কি গাভী, এটা বুঝায়, তাহলে এই যে গাভী, তাহলে গম ভুট্টা আখ এই জিনিসটা বুঝায়। ওকে, হ্যাঁ, মনে থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? এবার আসো, এবার আমরা যদি বলি ওর কাজ কি, এই যে এপিডার্মিস, ওর কাজ কি? তো ওর কাজ নর্মাল ব্যাপার, দেখো ওর কাজগুলা কি, ও দেহের আবরণ তৈরি করে। ফার্স্ট অফ অল ও দেহের আবরণ তৈরি করে, তাই না, দেহের আবরণ তৈরি করে, দেহের আবরণ তৈরি করে। সেকেন্ডলি কি বলছে দেখো তো, তাহলে ও দেহের আবরণ তৈরি করতেছে। এরপরে বলছে এই যে ওর বাইরে যে মূল রোম থাকে, কিছু রোম মানে কি এরকম লম্বা লম্বা, এই যে এরকম থাকে, এই রোম থাকে, এই রোমগুলা থাকে, এগুলোর কাজ হচ্ছে পানি শোষণ করা। তাহলে মূল রোম কি করে? পানি শোষণ করে, তাই না, পানি শোষণ করে। আচ্ছা, মূল রোম পানি শোষণ করে। তারপরে আমাকে বলছে কি, মূল রোম গেল যে পানি শোষণ করে, তারপরে এপিডার্মিস ওর দেহের আবরণ তৈরি করতেছে, তাই না, মূল রোম পানি শোষণ করতেছে। একটু আগে বললাম বুলিফর্ম কোষ, তাহলে বলো তো ওই যে বুলিফর্ম সাইজটা বুলের মতো এত মোটা, তাহলে বুলিফর্ম কোষ কাজ কি? ওর কাজ হচ্ছে পানি সঞ্চয় করা, তাই না, সঞ্চয় করা। আচ্ছা, এটা একটা গেল। তারপরে আর কি কাজ করে? এপিডার্মিস তার বাইরের মানে ওকে প্রতিরক্ষা দেয়, সহজ কথা, বা ওকে সুরক্ষিত রাখে। একটা আবরণ তাকে বিভিন্ন পরিবেশ থেকে তাকে সুরক্ষিত রাখে, তাই না? তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, সুরক্ষিত রাখে, রাইট, এই কথাটা বলছে, সুরক্ষিত রাখে। মনে থাকবে কি এটা? সুরক্ষিত রাখে। মনে রাখার টেকনিক তো দিছি এক দুইটা ভাইয়া, হ্যাঁ, ওকে, মনে থাকবে এগুলা। আচ্ছা, ওকে, বলো এতটুকু আমরা বুঝছি কিনা? এগুলো বলতেছি, ট্রাইকোম কি এটা আসতেছে, একটু পরে আসবে, বিভিন্ন কিছু থাকে, এগুলো কি আসতেছি, আসতেছি। আচ্ছা, ওকে, ওকে, এবার আসো এপিডার্মাল উপাঙ্গ। এই যে খেয়াল করো, উপাঙ্গ জিনিসটা হচ্ছে ওর এপিডার্মিস থেকে কিছু জিনিস এমনি বের হয়ে যায়। যেমন আমাদের ত্বকে এই লোম থাকে না, দেখো এই লোমগুলা হচ্ছে উপাঙ্গ, তার মানে আমার ত্বকের মধ্যে এগুলা একটু বের হয়ে আসে, এগুলাকে বলা হয় উপাঙ্গ। তাহলে আমরা কি বলতেছি? এপিডার্মাল উপাঙ্গ বলা হয়, এপিডার্মাল উপাঙ্গ। দেখো মানে যেগুলা ওর এপিডার্মিস, ওর ত্বক থেকে এগুলা বের হচ্ছে, ত্বক থেকে কি হচ্ছে এমনি এমনি করে বের হচ্ছে, সেগুলাকে উপাঙ্গ বলি আমরা। আচ্ছা, তো এখন এপিডার্মাল উপাঙ্গ দেখো, এটাতে প্রথমেই আমাদের যেটা আসে রোম, মূল রোম, বা আরেকটা নাম হচ্ছে ট্রাইকোম। কি বলা হয়? রোম বা ট্রাইকোম, এই কথাটা বলছে। এগুলো হচ্ছে এরকম বের হয়। কি হয়? এগুলা বের হয়,
মানে ওই যে ওর ত্বকের বাইরে দিয়ে এমনি এমনি বের হয়, লোমের মতো বের হয়, বুঝছো? ট্রাইকোম। বিথি, তুমি কি এখন অ্যান্সারটা পাইছো? ওই যে বললাম যে উদ্গত হয়, মানে কি বলছে, এপিডার্মিস থেকে এরকম লম্বা লম্বা লোম বের হয় ওর, এগুলোকে বলা হয় রোম বা ট্রাইকোম। এখন এই ট্রাইকোমগুলা এককোষী অথবা বহুকোষীয় হতে পারে, মানে ওদের একটা কোষ অথবা বহুকোষী, দুইভাবেই ওরা হতে পারে, রাইট? তো দেখো এইরকম, এইটা হচ্ছে একটা ট্রাইকোম এককোষী, আবার এইটাই বহুকোষী হতে পারে, এরকম বহুকোষী হতে পারে, ঠিক আছে? তাহলে এককোষী এবং বহুকোষী এই দুইভাবেই সে হতে পারে ট্রাইকোম। এগুলো কি এরকম লম্বা লম্বা লোমের মতো, মনে রাখবা কি এগুলো কিসের মতো? লোমের মতো। এপিব্লেমা কি একজন বলছে যে হচ্ছে যে এপিব্লেমা হচ্ছে মূলের আবরণ, মূলের যে বাইরের আবরণ সেটাকে এপিব্লেমা বলে। আচ্ছা, আর আরেকজন হচ্ছে যে মাইরোসিন কোষ কি, এটা হচ্ছে একটা কোষ যেটা একটা এনজাইম বের করে, মাইরোসিনেজ এনজাইম বের করে, তাকে মাইরোসিন কোষ বলে। আচ্ছা, আর কি প্রশ্ন? মিউসিলে, যেটা হচ্ছে পিচ্ছিল পিচ্ছিল পদার্থ, মিউসিলেজ, পিচ্ছিল রস। আচ্ছা, আর কি বলছি, প্রাথমিক টিস্যু কি প্রোমেরিস্টেম? না, দুইটা আলাদা, প্রথম ক্লাসে এগুলো পড়াইছি। হ্যাঁ, আচ্ছা, এবার আসো এই রোম মানে পশম, মনে রাখবা একটু লোমের মতো, লোম আর ওদের হচ্ছে রোম। এখন এই রোমটা মূল রোম থাকে, তাই না? মূল রোম, খেয়াল করো তো ভাইয়া, মূল রোম থাকে। তাহলে ওর থাকে কি মূল রোম, আরেকটা থাকে কাণ্ড রোম, আরেকটা কি থাকে? কাণ্ড রোম। তাহলে এই যে আমরা এখানে বলতেছি মূল রোম, মানে মূল রোম যেটা মূলে পাওয়া যাবে, মূলে এরকম লম্বা লম্বা থাকবে। তাহলে মূল রোমগুলো আমাকে কি বলে? এরা সাধারণত এককোষী হয়। কেমন হয়? একটা কোষ থাকে, এককোষী, এবং ওদের আবরণে ওই যে কিউটিকল স্তরটা থাকে না, কিউটিকল একটা স্তর আছে, মোটা স্তর, এটা থাকে না ওদের। তাহলে কি বলছে? কিউটিকল, এগুলো মনে রাখতে হবে ভালো করে, কিউটিকল বিবর্জিত। এগুলো আমাদের খুব হাই লেভেলের এমসিকিউ এবং কনসেপ্ট, হ্যাঁ, মানে এগুলো আমাদের জানা উচিত। তার মানে ওদের মনে রাখবা মূল রোমে কখনো ওর কি পানি শোষণ করা লাগে? খেয়াল করো, মূল রোমের কাজ কি? পানি শোষণ করা, তাই না? তাহলে ওর যেহেতু পানি শোষণ করে, তাহলে ওর এখানে কি পর্দাটা পাতলা হবে না মোটা হবে? আমার এটা বলো, ওর এখানে পর্দাটা পাতলা হবে না মোটা হবে? কি হবে? পাতলা হবে না মোটা হবে? এটা বলো। রন্ধ্র আর উপাঙ্গ কি এক? না, রন্ধ্র আর উপাঙ্গ এক না, রন্ধ্র হচ্ছে ছিদ্র, উপাঙ্গ হচ্ছে আলাদা, মানে যেগুলো বের হয় উদ্গত হয়, মানে বের হচ্ছে এরকম লম্বা লম্বা বের হয়, এগুলাকে উপাঙ্গ বলে। এখন তুমি বলো, ওর পানি শোষণ হয়, মূল রোম পানি শোষণ করে, তাহলে ওর কি এই যে পানি শোষণ করে বলতেছি, তাহলে ওর কি আবরণে পুরু হবে না একটু পাতলা হবে? ওর আবরণে কি কিউটিকল থাকবে না, তাই না? পাতলা হবে, একটু পাতলা হইতে হবে। তাহলে এই কারণে বলছে কিউটিকল বিবর্জিত, কিউটিকল নাই, তাহলে সে বেশি বেশি নিতে পারবে। আচ্ছা, গেল। এখন আসো এই কাণ্ডরোমে কি বলছে? কাণ্ডরোমে বলছে ওর এখানে এটা বহুকোষী হবে, তার মানে অনেকটা মোটা হবে, বহুকোষী, এবং কি বলছে প্লাস কিউটিকল থাকবে, কিউটিকল যুক্ত, ঠিক আছে, কিউটিকল যুক্ত বলছে আমাকে, হ্যাঁ। তাহলে কিউটিকল যুক্ত, তার মানে ওর এখানে কিউটিকল মোটা হবে। তাহলে কাণ্ডরোমটা কেমন হবে বলো তো? কাণ্ডরোমটা হবে একটু মোটা, কাণ্ডরোমটা হবে মোটা, কারণ কাণ্ডরোম ও তো কাণ্ডে থাকে, উদ্ভিদের যে কাণ্ড সেখানে থাকে, তো ওর কাজ হচ্ছে প্রতিরক্ষা, সুরক্ষা দেওয়া, উদ্ভিদদের এনে যেন কেউ অ্যাটাক না করতে পারে, কেউ যেন গ্যাঞ্জাম না করতে পারে, তাহলে ওর কাজ কি? একটু সুরক্ষা দেওয়া, কাণ্ডরোমে সুরক্ষা দেয়। ওকে, এই কথাগুলা বলছে, মনে থাকবে? হ্যাঁ, আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তাইলে হ্যাঁ, মূল রোম পাতলা, তার মানে কি সেলুলোজ দিয়ে তৈরি? হ্যাঁ, ওদের কোষ প্রাচীরে তো সেলুলোজ আছেই, সবার কোষ প্রাচীরে এগুলা সেলুলোজ আছে। হ্যাঁ, ওকে,
এইটুকু বুঝছো কিনা, এই রোমের ব্যাপারটা বুঝছো কিনা সবাই? দেখো রোমের ব্যাপারটা সবাই বুঝছো কিনা? আচ্ছা, এটা কিন্তু সুন্দর করে সাজাই দিলাম তোমাদেরকে। ওকে, হ্যাঁ ক্লিয়ার? ভাই নগ্নবীজি কি পড়াইছেন? না, নগ্নবীজি পড়াই নাই। আচ্ছা গুড। এবার আসো, তারপরে এখান থেকে আর কি উপাঙ্গ আছে? রোম গেল। এবার 2 নম্বরে তোমার আছে হচ্ছে বলা হয় শল্ক বা স্কেলস। ইংলিশে কি বলা হয়? স্কেলস। শল্ক বা স্কেলস। আচ্ছা, তো এগুলা হচ্ছে পাতলা, এগুলো হচ্ছে কি পাতলা আবরণযুক্ত, পাতলা আবরণযুক্ত ট্রাইকোম বা রোম। একটু পাতলা আবরণ থাকবে, মানে একটু বিশেষ ধরনের রোম। বলা হয় সংজ্ঞা আরেকটু বলা হয় পাতলা আবরণযুক্ত বিশেষ ধরনের রোম। বিশেষ রোম এইটাকে বলা হয় কি? বিশেষ রোম। এইটাকে বলা হয় শল্ক বা স্কেলস। হ্যাঁ, পাতলা আবরণযুক্ত বিশেষ রোম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে স্কেলস। আচ্ছা, তো স্কেলসের ব্যাপারে একটা জিনিস বলছে, মনে রাখবা। স্কেলস এভাবে পড়বা যে স্কেলস কি করে? স্কেলস হচ্ছে প্রচ্ছেদনের হার কমায়, প্রচ্ছেদনের হার কমায়। ওকে, তাহলে স্কেলস কি করে বলো তো? স্কেলসের কাজ হচ্ছে প্রচ্ছেদনের হার কমানো, প্রচ্ছেদনের হারটাকে কমায় দেয়। প্রচ্ছেদনের হারটাকে কি করে? কমায় দেয়। এটা হচ্ছে স্কেলসের কাজ। আচ্ছা, 3 নম্বরে দেখো আমাকে কি বলছে। তাহলে প্রচ্ছেদনের হার কমায়, এটা কিন্তু মনে রাখবা যে স্কেলস ওরা প্রচ্ছেদনটাকে বেশি একটা হইতে দেয় না, একটা হইতে দেয় না, মানে এক্সট্রা একটা জিনিস থাকে, একটা বিশেষ রোম। ওর বিশেষত্ব যে না, আমি পানিকে বের হইতে দিব না, আমি পানিকে বের হইতে দিব না। ঠিক আছে, তো এই ব্যাপার। তাহলে প্রচ্ছেদনের হারটাকে সেইভাবে কমায় দেয়, পানিটাকে বের হইতে দেয় না। আচ্ছা, এরপরে বলছে দেখো আমাকে, তোমাদের এখানে একটা বলে কোলেটার্স। তোমাদের এখানে কি বলে? কোলেটার্স। দেখো কোলেটার্স। হ্যাঁ, আচ্ছা, কিউটিকল মানে কি? কিউটিন। হ্যাঁ, কিউটিকল মানে তোমার অ্যান্সার দিয়ে দিছে, দেখো। হ্যাঁ, আচ্ছা, এবার আসি আমরা। আমাকে বলছে কি কোলেটার্স। কোলেটার্স মানে কি? কোলেটার্স। ওকে, তাহলে কোলেটার্স ব্যাপারটা হচ্ছে এরকম। কোলেটার্সের ব্যাপারটাই হচ্ছে যে আমার এখানে কি থাকবে বলতো? বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোম। বহুকোষী ট্রাইকোমকে বলা হয়। তাহলে বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে আমরা কি বলি? কোলেটার্স বলি। বিশেষ ধরনের বহুকোষী, অনেকগুলা কোষীয় ট্রাইকোমকে আমরা কি বলি? কোলেটার্স। এখন কোলেটার্সের কি থাকে? ওদের এখানে আঠালো রস থাকে, আঠালো রসে পূর্ণ থাকে, আঠালো রসে পূর্ণ থাকে। ঠিক আছে, এই কথাটা বলছে যে ওদের কি থাকবে? আঠালো রসে পূর্ণ থাকে, এই কথাটা বলছে। আচ্ছা, তারপরে আসো 4 নাম্বার। বলছে কি থলি বা ব্লাডার। কি বলা হয়? থলি বা ব্লাডার। ঠিক আছে, হ্যাঁ দেখো থলি বা ব্লাডার। হ্যাঁ দেখো, সবাই বুঝো কিনা আমাকে কমেন্টে জানায়ও। আমার সামনে আজকে কম্পিউটার নাই, বললাম না অন্য স্টুডিও, আমার মোবাইলে দেখতেছি আমি। তো থলি বা ব্লাডার এটার মানে কি? থলি মানে কি? সে ধারণ করে, পানি ধারণ করে। তাহলে এটা কি? পানি ধারণ করে। পানি ধারণ করে এমন একটা জিনিস, সেটা সবার থাকে না, পানি ধারণ করে। ওকে, পানি ধারণকারী। তাহলে এটা হচ্ছে পানি ধারণকারী একটা অংশ, যে পানিকে জমা রাখে। থলি কি কাজ করে? পানিকে জমা রাখে। ঠিক আছে, পানিকে জমা রাখে। এখন তুমি চিন্তা করো, পানি জমা রাখবে কে? ওর নাম হচ্ছে বরফ উদ্ভিদ। বরফ উদ্ভিদ, ওর এখানে পানি ধারণ দরকার। হ্যাঁ, বরফ উদ্ভিদ। তো বরফ উদ্ভিদের নামটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন প্লাস ভার্সিটি যে কোনো জায়গায় যাও, সেটাকে ইম্পর্টেন্ট। মেসেমব্রায়ান্থিমাম
তোমরা পুরাটা মনে রাখবে, তোমরা আমি বলে দিচ্ছি কি মনে রাখবা, মেসেম ব্রায়ান থিমাম থিমাম ক্রিস্টালিনাম ক্রিস্টালিনাম। তো ভাই তুমি খালি মনে রাখবা এম মেস ক্রায়ে বা মেস ক্রিস্টালিনাম। মেস পুরাটা মনে রাখার দরকার নাই, অপশন থাকবে তোমার সামনে, এমসিকিউ আসবে, এটা তো এমসিকিউতে বেশি আসে, তাহলে তুমি মনে রাখবা মেস, হ্যাঁ মেস ক্রিস্টালিনাম বা ক্রিস্টালিনাম মনে রাখো, এটা তো সোজা ক্রিস্টালিনাম। তাহলে ক্রিস্টালিনাম দেখলেই তুমি বুঝে যাবে আচ্ছা একটা অপশনই থাকবে ওই ক্রিস্টালিনাম। বা আর যদি আর একটু সেফ থাকতে চাও তাহলে সেফ থাকতে হলে যে ভাইয়া মেস ক্রিস্টালিনাম মেস। এরপরে কি আছে দরকার নাই, ধরো এরপরে কি আছে তুমি এটা জানো না, ওকে এরপরে কি আছে তুমি এটা জানো না, সো তোমার এটা দরকার নাই, তুমি জাস্ট এইটুকু দিবা, মনে থাকবে। রোম আর ট্রাইকম কি সেম নাকি? সেমই বুঝায়, হ্যাঁ সেমই বুঝায়, সেমই বুঝায়। ওকে দেখো এই জিনিসটা বুঝছো কিনা, ক্লিয়ার? আচ্ছা ভাইয়া হাইড্রা লাস্ট পার্ট নিয়ে ফেলছেন? না হাইড্রা লাস্ট পার্ট নেই নাই, এই মানে তোমার সোম মঙ্গল এই 2 দিনের মধ্যে ইনশাল্লাহ একটা টাইম আমি ইয়ে দিব আর কি। ওকে এটা গেল। তাহলে এইখানে দেখো এগুলা এমসিকিউতে বেশি আসে, এগুলো কোথায় বেশি আসে লিখে দিই তোমাদেরকে, এগুলা এমসিকিউ, এমসিকিউ প্লাস অ্যাডমিশন, হ্যাঁ অ্যাডমিশনে এগুলো আসে, এগুলো এমসিকিউ প্লাস অ্যাডমিশনে আসবে, এমসিকিউ প্লাস অ্যাডমিশনে আসবে। এবার আমরা পত্র রন্ধ্র নিয়ে আমরা জানবো, কি নিয়ে জানবো? পত্র রন্ধ্র। তো দেখো এই জায়গায় তোমার কি থাকে, এইরকম এরকম কোষ থাকে, এরকম আমি দুটা কোষ দিলাম, এগুলা কি দেখো, হ্যাঁ এই জিনিসটা দেখো, তাহলে এগুলাকে বলা হয় রক্ষী কোষ। কি বলা হয়? এগুলাকে রক্ষী কোষ, এগুলোকে বলা হয় রক্ষী কোষ। আর এই রক্ষী কোষগুলোর মধ্যবর্তী জায়গায় এখানে কি থাকে? ছিদ্র থাকে। তাহলে এই ছিদ্রটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে বলা হয় পত্ররন্ধ্র, 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 ঠিক আছে? তাহলে এইটাকে বলা হয় পত্ররন্ধ্র। এর দুই পাশের কোষগুলোকে বলা হয় রক্ষী কোষ। কি বলা হয়? রক্ষী কোষ। আচ্ছা এই রক্ষী কোষের দেখো এদের চারপাশে আমার কি থাকে, এইখানে খেয়াল করো, এই যে এই জায়গায় এগুলার চারপাশে আমার থাকে হচ্ছে সহকারী কোষ। কি কোষ? খেয়াল করো, সহকারী কোষ। ওকে তাহলে এইগুলোর চারপাশে থাকে সহকারী কোষ। ওকে সহকারী কোষ। আচ্ছা তাহলে এইটা গেল। তাহলে সহকারী কোষ, রক্ষী কোষ আর মাঝে যে ছিদ্রটা থাকে এইটাকেই বলা হয় পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র মানে কি? পাতায়, রন্ধ্র মানে ছিদ্র, পত্র মানে পাতা, তার মানে আমরা বলতে পারি পাতার যে ছিদ্র সেটাকে বলা হয় কি? পত্ররন্ধ্র। পাতার ছিদ্রকে পত্ররন্ধ্র বলা হয়। হ্যাঁ আচ্ছা ওকে ওকে একজন বলছে কাইল কি ভাইয়া? কাইল তো লসিকার ওইখানে, তুমি কোনটার মধ্যে কি আনতেছো ভাইয়া? লসিকায় কাইল, লসিকায় বেশি চর্বি থাকলে ওটাকে কাইল বলে ওইখানে। ওকে দেখো আচ্ছা এখন আর কি আছে? এই রক্ষী কোষের ভিতরে কি থাকে খেয়াল করো, ওর ভিতরে নিউক্লিয়াস থাকবে, এই রক্ষী কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে। তাহলে এটা কি? ওর নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকবে, রাইট? এরপরে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট থাকবে। দেখো ওর এখানে কি থাকবে? ক্লোরোপ্লাস্ট। হ্যাঁ এরকম ক্লোরোপ্লাস্ট থাকবে, ক্লোরোপ্লাস্ট।
হ্যাঁ, এরকম ক্লোরোপ্লাস্ট। তাহলে এর ওইখানে কি থাকে? এগুলা ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ওর এখানে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এইটা হচ্ছে যে পার্ট, যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লিয়ার সবাই? ক্লোরোপ্লাস্ট এই হচ্ছে পার্ট। ওকে, আচ্ছা দেখছো। এখন এই যে এখন আমরা মোটামুটি দেখলাম যে পত্ররন্ধ্র কি। এই পত্ররন্ধ্র কখন খুলে কখন বন্ধ হয়? তো আমরা জানি দিনের বেলা এটা খোলে, দিনের বেলা এটা খুলবে। দিনের বেলা কি হবে? খুলবে। তাহলে দিনের বেলা ও কি হবে? খুলবে। আর রাতে কি হবে? রাতে বন্ধ থাকে, রাতে বন্ধ থাকে, রাইট? তাহলে দিনের বেলা সে খোলে, রাতের বেলা সে কি হয়? বন্ধ হয়। আমাকে এই পয়েন্টটা বলছে, রাতের বেলা বন্ধ হয়। এখন আসো, এই জায়গায় পাথরকুচি একটু আলাদা। কি বলছে দেখো, পাথরকুচি ওর ব্যাপারটা আলাদা। পাথরকুচি কি হয়? রাতে খোলা থাকে, রাতে খোলে, আর দিনে বন্ধ, দিনে বন্ধ। তাহলে পাথরকুচি কি হয়? রাতে খোলে, দিনে বন্ধ। রাতে খুলবে, দিনের বেলা বন্ধ থাকবে, রাতের বেলা খুলবে, দিনের বেলা বন্ধ থাকবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এই পিকচার লাগবে। আচ্ছা, এই পিকচার লাগবে কিনা, এইটা এইচএসসির জন্য মাস্ট। ওকে, এইটা এইচএসসির জন্য মাস্ট। ঠিক আছে, তাহলে দেখো আমার রক্ষীকোষ, পত্ররন্ধ্র, মাঝখানে ছিদ্রটা পত্ররন্ধ্র, ওর দুই পাশে রক্ষীকোষ থাকে, রক্ষীকোষে নিউক্লিয়াস থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, সবই থাকে। এবং ওর চারপাশে যে কোষগুলো থাকে সেগুলোকে বলা হয় সহকারী কোষ। কি বলা হয়? সহকারী কোষ। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা দেখো, এটা সিকিউ এর জন্য, এটা সিকিউ এর জন্য মাস্ট, সিকিউ এর জন্য এটা মাস্ট। হ্যাঁ, সিকিউ এর জন্য মাস্ট। তাহলে এই জিনিসটা মনে রাখবা, এটা হচ্ছে নর্মাল স্বাভাবিকভাবে পত্ররন্ধ্র দিনের বেলা খুলবে, রাতের বেলা বন্ধ হবে। কিন্তু পাথরকুচি উদ্ভিদে একটু আলাদা গঠন দেখা যায়। ক্লিয়ার? এবার আসো পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে। কি বলছে? পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে। হ্যাঁ, তো আমাকে যখন বলে যে পত্ররন্ধ্রের প্রকারভেদ, তখন আমার মাথায় কি আসে বলতো? পত্ররন্ধ্রের প্রকারভেদ নিয়ে জানতে চাইছে। তাহলে পত্ররন্ধ্রের প্রকারভেদ বললে আমার মাথায় কিছু পয়েন্ট আসে। যেমন দেখো, প্রথমত বলছে ডায়াসাইটিক। ডায়াসাইটিক মানে কি? ডায়া মানে ওরা সমকোণে থাকবে, সহকারী কোষ এবং রক্ষী কোষ সমকোণে থাকে। তাহলে কি বলছে? ডায়াসাইটিক কোষে আমাকে বলছে যে রক্ষী কোষ, কি বলছে? রক্ষী কোষ প্লাস, তাহলে দেখো কি বলছে? রক্ষী কোষ প্লাস সহকারী কোষ, সহকারী কোষ। হ্যাঁ, ওরা কি থাকে? তাহলে রক্ষী কোষ প্লাস সহকারী কোষ, এরা হচ্ছে সমকোণে থাকে। এরা কিসে থাকে? সমকোণে থাকে। তাহলে রক্ষী কোষ প্লাস সহকারী কোষ এটা কিসে থাকে? সমকোণে থাকে। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বার দেখো, প্যারাসাইটিক। প্যারাসাইটিক কোষ, প্যারাসাইটিক কোষ। তাহলে প্যারাসাইটিক কোষ, আচ্ছা এটার ছবিটা আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝবা। ডায়াসাইটিকের ছবিটা কেমন থাকবে? ধরো এইটা হচ্ছে রক্ষী কোষ, হ্যাঁ এটা হচ্ছে রক্ষী কোষ। এই রক্ষী কোষের সাথে সমকোণে থাকবে সহকারী কোষ, এই যে এরকম। তাহলে এইটা হচ্ছে সহকারী কোষ, এটা হচ্ছে, তাহলে দেখো সহকারী কোষটা এইভাবে আছে, এই যে দেখো এখানে বলছে সহকারী কোষটা আছে এইভাবে, রক্ষী কোষ আছে এইভাবে। তাহলে সমকোণে আছে না? কিভাবে আছে?
সমকোণে আছে। তাহলে এই জিনিসটাই বলছে যে ওরা কেমন থাকবে, সমকোণে থাকবে। তাহলে ডায়াসাইটিকে দেখো এই রক্ষী কোষ আর মাঝখানে তোমার হচ্ছে যে সহকারী কোষ, এরা দেখো সহকারী কোষ আছে এমনে, রক্ষী কোষ আছে এমনে, সহকারী কোষ এইভাবে, রক্ষী কোষ এইভাবে। তাহলে সমকোণ না, সমকোণে থাকলে এটাকে ডায়াসাইটিক বলা হয়। কি বলা হয়? ডায়াসাইটিক। প্যারা মানে কি বলতো? প্যারা মানে প্যারালাল। প্যারালাল মানে কি? সমান্তরালে। প্যারালাল মানে কি বলছে? সমান্তরালে। তার মানে এই রক্ষী কোষ প্লাস সহকারী কোষ কেমন থাকবে? এটা থাকবে হচ্ছে সমান্তরালে। সমান্তরালে, ওকে, সমান্তরালে থাকবে। তো এইটার ছবিটা যদি আমরা একটু দেখি, এইখানে দেখো যে আমার এই জায়গায় ধরো এটা হচ্ছে সহকারী কোষ, এটা হচ্ছে সহকারী কোষ, এভাবে বলছে, আর রক্ষী কোষগুলা মাঝখানে ধরো এরকম আছে। তার মানে জিনিসটা হচ্ছে এইরকম, এই 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 ঠিক আছে, এরকম। তাহলে এই যে সমান্তরালে থাকবে, সমান্তরালে থাকবে, ঠিক আছে। তাহলে এই সমান্তরালে থাকা এটাকে বলা হয় প্যারাসাইটিক। কি বলা হয়? প্যারাসাইটিক। সাবসিডিয়ারি কোষ কি? এই যে একজন বলছে সাবসিডিয়ারি কোষ। সাবসিডিয়ারি কোষ হচ্ছে সহকারী কোষকে ইংরেজিতে সাবসিডিয়ারি কোষ বলা হয়, সাবসিডিয়ারি সেল বলা হয়, আর কিছুই না। ওকে, সহকারী কোষকে ইংরেজিতে সাবসিডিয়ারি সেল বলা হয়, সাবসিডিয়ারি। বুঝছো? তাহলে এখানে তাহলে প্যারাসাইটিক মনে রাখবা। প্যারা মানে কি? প্যারা মানে কি? তোমার হচ্ছে আমরা বলি সমান্তরাল, মানে প্যারালাল। প্যারালাল সমান্তরালে থাকবে। তাহলে এই যে এরকম রক্ষী কোষ আর সহকারী কোষ সমান্তরালে আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, দেখো আমাকে কি বলছে 3 নম্বরে বলছে আরেকটা রকম হতে পারে অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক, তাহলে অ্যানাইসোসাইটিক মানে কি জানো? অ্যানাইসো মানে অসম, অসম, অসম। অ্যানাইসো অসম মানে সমান না, সমান না। তো অ্যানাইসোসাইটিকে বলছে তিনটি অসম কোষ দ্বারা রক্ষী কোষ বেষ্টিত। 3টি অসম কোষ দ্বারা রক্ষী কোষ কি হয়েছে? বেষ্টিত। ওকে, 3টি অসম কোষ দ্বারা রক্ষী কোষ কি হয়েছে? বেষ্টিত। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। অ্যানাইসোসাইটিক, হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, সিকিউর যেগুলা ইম্পর্টেন্ট, এই যে বলে দিছি তো পত্ররন্ধ্র, এটা ইম্পর্টেন্ট, পত্ররন্ধ্রের টপিকটা ইম্পর্টেন্ট, তো এটা তো বলে দিছি তো, হ্যাঁ। ক্লাস কয়টা পর্যন্ত? ক্লাস ধরো 9টা 20 পর্যন্ত হবে, 9টা 20 এরকম। তো অ্যানাইসোসাইটিক মানে 3টি অসম কোষ দ্বারা রক্ষী কোষ বেষ্টিত, এটাকে আমরা কি বলি? অ্যানাইসোসাইটিক। তো এটার ছবিটা দেখো এরকম। তাহলে এই রক্ষী কোষ আছে, তাহলে এর চারপাশে এই যে এরকম আছে, ঠিক আছে, এই আর এই, ঠিক আছে, এরকম। তাহলে দেখো কি আছে? এরকম কোষ আছে। তাহলে 1 2 3 এইরকম। অ্যানাইসো মানে অসম কোষ থাকে, 3টি অসম কোষ দ্বারা রক্ষী কোষ বেষ্টিত। 3টি অসম কোষ দ্বারা রক্ষী কোষ বেষ্টিত থাকে, এটাকে বলা হয় অ্যানাইসোসাইটিক। কি বলা হয়? অ্যানাইসোসাইটিক, মনে থাকবে। আচ্ছা, গেল এটা অ্যানাইসোসাইটিক। 4 নম্বরে আসো, কি বলছে আমাকে 4 নম্বরে? এখানে বলছে হচ্ছে টেট্রাসাইটিক। টেট্রাসাইটিক, টেট্রা মানে তো বুঝো 4টা, তাহলে 4টা কোষ দ্বারা বেষ্টিত। কি বলছে? 4টা কোষ দ্বারা বেষ্টিত, 4টি কোষ দ্বারা বেষ্টিত। ওকে, এই কথাটা বলছে 4টি কোষ দ্বারা বেষ্টিত। তাহলে আমরা যদি এখানে ছবিটা দেখি এরকম, দেখো এটা হচ্ছে ধরো রক্ষী কোষ, এই যে রক্ষী কোষ, মাঝখানে হচ্ছে পত্ররন্ধ্র, এর চারপাশে এই যে 4টা কোষ, 2 3 4 এরকম। তাহলে এই ঘটনাটাকে বলা হয় মানে টেট্রাসাইটিক, 4টি কোষ দ্বারা বেষ্টিত, 4টি কোষ দ্বারা বেষ্টিত। ওকে,
4টি কোষ দ্বারা বেষ্টিত। ওকে, মনে থাকবে? ওকে, একজন বলছে না তাইলে 9:40 বাজবে। আচ্ছা, না 9:40 বাজবে না, কারণ 9:30টায় টার্গেট ডিএমসির ক্লাস আছে আমার, সো 9:40 বাজবে না আজকে, টেনশন নিও না। আচ্ছা, এখন আসো এর পরে 5 নাম্বার পয়েন্ট। 5 নাম্বার পয়েন্টে আমাকে কি বলছে, সেখানে বলছে হচ্ছে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক আবার কেমন? অ্যাক্টিনো, মনে রাখো, অ্যাক্টিনো তার মানে একটানা অনেকগুলা। আমরা বলি না একটানা, ধরো কোনো কিছুই অনেকগুলা আছে, অনেকগুলা দেখা যাচ্ছে, তা আমরা বলি একটানা কত কিছু দেখলাম, একটানা এই জিনিস, এভাবে মনে রাখবে অ্যাক্টিনো, একটানা, একটানা অনেক। তাহলে বলা হচ্ছে এখানে অ্যাক্টিনোসাইটিকে অনেকগুলো অনেকগুলো সহকারী কোষ দিয়ে বেষ্টিত। তাহলে রক্ষী কোষ অনেকগুলো সহকারী কোষ দ্বারা বেষ্টিত। বেষ্টিত, ওকে? তাহলে কি বলছে? রক্ষী কোষ অনেকগুলা সহকারী কোষ দ্বারা বেষ্টিত। অনেকগুলা সহকারী কোষ দ্বারা বেষ্টিত। আচ্ছা, তাহলে এইটা বলছে, তাহলে অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক অনেকগুলা কোষ দ্বারা, একটা না, মনে রাখবে একটা না, এভাবে অনেকগুলা কোষ থাকবে। তাহলে এইটা ধরো রক্ষী কোষ 2টা এরকম আছে, তো ওদের চারপাশে এরকম এরকম অনেকগুলা কোষ থাকবে, এভাবে এভাবে লম্বালম্বি। এই তাহলে এরকম অনেকগুলা কোষ দিয়ে যদি তোমার এইরকম বেষ্টিত থাকে, হ্যাঁ, তাইলে এটাকে বলা হয় অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিক, ওকে? অনেকগুলা সহকারী কোষ দ্বারা বেষ্টিত, অনেকগুলা সহকারী কোষ দ্বারা বেষ্টিত। এরপরে আসো 6 নাম্বার, কি বলছে? তাহলে একটা তো গেল অ্যাক্টিনোসাইটিক। অ্যাক্টিনোসাইটিকের পরে এবার আমরা বলবো অ্যানোমোসাইটিক। মানে কি? অ্যানোমোসাইটিক, খেয়াল করো জিনিসটা কি বুঝাইছে। অ্যানোমো, হ্যাঁ, ওকে, দেখো অ্যানোমো রেডিয়ালি মানে কি ভাইয়া? রেডিয়ালি সহকারী বলি, রেডিয়ালি মানে হচ্ছে ওরিও ভাবে, এই যে গোলাকার ভাবে, বুঝো? রেডিয়ালি বলছে তোমাদের ওয়ে মানে গোলাকার ভাবে, এই যে এমনে, এই যে এমনে, এটারে বলে রেডিয়ালি। কি বলা হয় এটাকে? রেডিয়ালি। তাহলে রেডিয়ালি এইরকম করে তোমার কোষগুলা বিন্যস্ত, এটাকে বলা হয় রেডিয়ালি। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা নিয়ে আশা করি ডাউট নাই। তাহলে রেডিয়ালি অনেকগুলা কোষ দ্বারা গঠিত, এই কথাটা বলছে, হ্যাঁ? আচ্ছা, মানে রেডিয়ালি মানে গোলাকার ভাবে, চক্রাকারে এভাবে বিন্যস্ত। এখন অ্যানোমোসাইটিক যে বলা হচ্ছে এইখানে যে কোষগুলা থাকে এগুলাকে পৃথক করা, হ্যাঁ, পৃথক করা যায় না, ওকে? এখানে যে কোষগুলা থাকে অ্যানোমো, মনে রাখবা অ্যানোমো মানে মানে কি? হয় না। নোমো, এভাবে মনে রাখবা, নোমো মানে ওদেরকে নেম, নাম, নাম নাই। তাহলে নাম না থাকলে তুমি কাউরে আলাদা করতে পারবা? এ কে ও কে এভাবে মনে রাখতে পারবা? পারবা না। তাহলে আমাকে যদি বলে অ্যানোমো, তাহলে এভাবে আমরা মনে রাখবো নোমো মানে নেম, নেম নাই, তার নাম নাই। তাহলে যার নাম নাই তার কোষগুলো, হ্যাঁ, মানে বেষ্টনকারী কোষগুলা পৃথক যোগ্য নয়। বেষ্টনকারী কোষ পৃথক যোগ্য নয়, রাইট? মানে ওদেরকে তুমি আলাদা করতে পারবা না, বেষ্টনকারী কোষগুলা পৃথক যোগ্য নয়। তার মানে ওদেরকে আমি আলাদা করতে পারবো না, ওরা সব মানে এরকম করে কেমনে জানি আছে, কোনটা যে এই কোষ, এই কোষের শেষ যে কই এটা তুমি খুঁজে পাবা না। ধরো এরকম আছে, হ্যাঁ, এরকম আছে, তো ওর কোষগুলার কোনটা যে কি তোমার এত পাতলা ভাবে, মানে এরকম তো থাকে না একটু, ধরো এই মানে এই, তারপরে হচ্ছে গিয়ে এরকম, হ্যাঁ, একটু এরকম থাকবে, কোনটা যে কি, কোথায় যে কোনটারে আলাদা করছে তুমি কিছুই বুঝবা না। তাহলে এটাকে বলি আমরা অ্যানোমো, তার মানে ওদের নাম নাই। তো নাম না থাকলে কোনো কিছুকে পৃথক করা যায় না, কোনো কিছুকে কি করা যায় না? পৃথক করা যায় না। তাহলে অ্যানোমোসাইটিকে আমরা বেষ্টনকারী কোষগুলোকে পৃথক করতে পারবো না। ক্লিয়ার?
মনে থাকবে? বলো। আচ্ছা, ওকে, দেখো তো ক্লিয়ার কিনা? ওকে, ওকে, গুড। এবার আমরা আসি পানিপত্র রন্ধ্র, বা এটাকে আরেকটা নাম বলা হয় হাইডাথোড। কি বলা হয়? হাইডাথোড। ওকে, তাহলে পানিপত্র রন্ধ্র বা হাইডাথোড বলা হয়। হাইডাথোড, এই নামগুলো, ইংলিশ নামগুলো খেয়াল রাখবা, হাইডাথোড। তো এখন এই পানিপত্র রন্ধ্র কাদের থাকে, কখন হয়, কি কি? যখন, খেয়াল করো, যখন মাটিতে পানির পরিমাণ বেশি, পানি অধিক থাকে, খেয়াল করো, যখন মাটিতে পানি অধিক থাকে অথবা আর্দ্র আবহাওয়া থাকে, অথবা আর্দ্র আবহাওয়া থাকে। কি বলছে দেখো, যখন মাটিতে পানি অধিক থাকে এবং আর্দ্র আবহাওয়া থাকে। হ্যাঁ, মাটিতে পানি অনেক থাকে অথবা আর্দ্র আবহাওয়াটা একটু আর্দ্র, ওই সময়ে তোমার কি হয় দেখো, এই সময় তোমার পানি, মানে পানি নর্মালি আমরা জানি বাষ্প আকারে বের হয়, তবে তখন পানি তরল আকারে বের হয়। পানি তরল আকারে বের হয়। পানি তরল আকারে বের হয়। ঠিক আছে? এই যে পানি তরল আকারে বের হয়, নর্মালি আমরা জানি বাষ্প আকারে বের হয়, বাট এইরকম অবস্থা যে মাটিতে প্রচুর পানি, তখন ওরা পানিটাকে বেশি বেশি নিবে এবং এত পানি বেশি নিবে যে ওরা পানিটাকে তরল করে বের করে। তরল, লোড বেশি হয়ে গেছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলি গাটেশন। কি বলবো এটাকে? গাটেশন। এটাকে কি বলা হয় বলো তো? গাটেশন। ঠিক আছে, গাটেশন বলা হয়। তাহলে এই চক্র, এই জিনিসটার নাম মনে রাখবা, গাটেশন। তাহলে গাটেশন হচ্ছে ওর প্রক্রিয়া, যে পানি তরল আকারে বের হওয়া, এইটার প্রক্রিয়াটাকে কি বলা হয়? গাটেশন। গাটেশন মনে থাকবে, পানি এটাকে বের হওয়াটাকে গাটেশন বলা হয়। এখন এই জিনিসগুলা কোন উদ্ভিদে দেখা যায়? প্রশ্ন যে ভাই এটা কোন উদ্ভিদে এটা হবে, মানে এটা হবে কোন উদ্ভিদে? তো এটা আমরা মনে রাখবো, দেখো এটার মনে রাখবো কি? ঘটক। ঠিক আছে, ঘটক উদ্ভিদে। তো ঘটক উদ্ভিদে কি বলছে? ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু। তাহলে ঘাস, টমেটো, কচু এগুলাতে তোমার থাকে। তাহলে ঘটক কোথায় থাকে? এটা ঘটকে থাকে। তাহলে ঘটক মানে কি? ঘাস, টমেটো, কচু। ঘাস, টমেটো, কচু। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আসো, এবার আমরা জানবো হচ্ছে যে ওর গঠনটা। তাহলে আমরা এইটুকু পড়লাম যে কোন উদ্ভিদে এটা দেখা যায়, ঘাস, টমেটো, কচু, এই তিনটা উদ্ভিদে আমরা এটাকে পাবো। কোন উদ্ভিদে? এটা হচ্ছে ঘাস, কচু, টমেটোতে এই ঘটনাটা ঘটে। এখন ওর ছবিটা যদি তুমি একটু দেখো যে এই জিনিসটা কিভাবে থাকে, হ্যাঁ, ওর ব্যাপারটা কেমন, তাহলে ধরো এটা হচ্ছে একটা উদ্ভিদের মানে পাতার এপিডার্মিস। কি এটা? পাতার এপিডার্মিস, মানে ওর এপিডার্মিস তো বুঝো নাকি? পাতার যে ত্বক, বহিঃত্বক, এটা হচ্ছে এরকম এপিডার্মিস।
এপিডার্মিস, ঠিক আছে। তো ওর এখানে এইটা হচ্ছে পত্ররন্ধ্র, এটা কি পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র ছিদ্র আর কি, হ্যাঁ পত্ররন্ধ্র। তো এখানে তোমার কি আছে, এই জায়গা থেকে এই জায়গাগুলোতে এরকম ট্রাকিড, লম্বা লম্বা এরকম ট্রাকিড থাকে, লম্বা লম্বা এগুলো কি থাকে, ট্রাকিড কোষ, লম্বা লম্বা এগুলো কি কোষ, ট্রাকিড কোষ, লম্বা লম্বা এগুলা ট্রাকিড কোষ থাকে। ট্রাকিড কোষ বলা হয় এদেরকে, কি বলা হয়, ট্রাকিড। তো দেখো এটাকে কি বলা হয়, ট্রাকিড কোষ। ট্রাকিড থাকে, ওই যে জাইলেমের ট্রাকিড পড়ছো না, ট্রাকিডরা পানি পরিবহন করে, আমরা পড়ছি জাইলেম পানি পরিবহন করে, তাহলে এই যে পানি পরিবহন করবে, ঠিক আছে, পানি পরিবহন করবে, তাহলে এই কথাটা বলছে। এরপরে এই জায়গায় তোমার বিশেষ কোষ থাকে, এগুলোকে বলা হয় এপিথেম। এখানে কি থাকে, এপিথেলিয়াল কতগুলা কোষ থাকে, এই জায়গাটা দেখো এপিথেলিয়াল কতগুলা কোষ থাকবে, হ্যাঁ এই কোষগুলাকে কি বলা হয়, এদেরকে বলা হয় এপিথেম, এপিথেম, ঠিক আছে। তাহলে এদেরকে কি বলা হচ্ছে, এপিথেম, এপিথেম বলা হয়। তাহলে ট্রাকিড, এপিথেম, আর এই এপিথেমে পরে এইখানে তোমার কি হয়, এইখানে হচ্ছে গিয়ে তোমার এই যে জায়গাটা, এই ছিদ্রটা ফাঁকা জায়গাটা, এইটাকে বলা হয় হাইডাথোড বা পানি পত্ররন্ধ্র, মানে পানিটা এখানে এসে জমা হয়, পানিটা এই জায়গায় জমা হয়, এটাকে কি বলা হয়, পানি পত্ররন্ধ্র বা হাইডাথোড, পানি পত্ররন্ধ্র, বা আমরা এই জায়গাটাকে কি বলি, হাইডাথোড। ওকে, তাহলে মনে থাকবে হাইডাথোডের ব্যাপারটা, পিকচার এঁকে রাখলে ভালো, বাট হাইডাথোডটা আসে, হাইডাথোডটা আসে অনেক সময়, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে এই চিত্র, হ্যাঁ শিখে রাখবা, শিখে রাখবা, চিত্র শিখে রাখবা, আসতেও পারে। আর একজন বলছে টিস্যুতন্ত্রের কি 3টা পর্ব নেবেন, হ্যাঁ নেওয়া লাগতেও পারে, নেওয়া লাগতে পারে, প্যারা নাই, এটা এটা তোমাদের টেনশন করা লাগবে না, হ্যাঁ। ওকে দেখো, হ্যাঁ শোনো, হ্যাঁ পত্ররন্ধ্র তো এমনি পাতায় থাকবেই, পাতায় কি আমি কি বলছি হাইডাথোড থাকলে পত্ররন্ধ্র থাকবে না, না, পত্ররন্ধ্র পত্ররন্ধ্রের জায়গায়, বাট হাইডাথোড কিছু কিছু উদ্ভিদে, ওই যে ঘাস, কচু, টমেটো, তাদের ক্ষেত্রে এই পত্ররন্ধ্রের নিচে হাইডাথোডও থাকে, পত্ররন্ধ্রের নিচে কি থাকবে, হাইডাথোড থাকে, এটা তাদের জন্য স্পেশাল, এটা ঘাস, কচু, টমেটো তাদের জন্য স্পেশাল। আচ্ছা এখন এই পানিটা বের হয় কিভাবে বলো তো, এই যে যখন মূলজ চাপ হয়, মানে মূলজ চাপ তো বুঝো, মূলের ভিতরে যখন চাপ হয় যে ও পানিটাকে নিবে, কি বলা হচ্ছে, মূলজ চাপ। তো যখন মূলজ চাপ থাকে, এই মূলজ চাপে পানিটাকে সে শোষণ করে, মূল কি করে, পানিটাকে শোষণ করে, তাই না, মূলজ চাপের কারণে মূল পানিটাকে শোষণ করে, এই পানিটাকে পরিবহন করে কে, ট্রাকিড। তাহলে পানিটা চলে আসে কোথা থেকে, মূল থেকে আস্তে আস্তে ট্রাকিড দিয়ে এটা চলে আসে, তাহলে পানিটা এই যে ট্রাকিড দিয়ে এখানে চলে আসবে, রাইট। তাহলে ট্রাকিড দিয়ে আসবে, এই ট্রাকিড থেকে তারপর এটা চলে যাবে কোথায়, ট্রাকিড দিয়ে পানিটা এসে এই এপিথেমে জমা হবে, এপিথেম, এটাকে বলা হয় এপিথেম, এখানে জমা হবে, ট্রাকিড থেকে এপিথেমে যাবে, আর এপিথেম থেকে তারপরে সে এই হাইডাথোডে যাবে, মানে পানি পত্ররন্ধ্র এই জায়গা থেকে যাবে, এটা বলছে। তাহলে আমাদের এই ফ্লোটা একটু মনে রাখবা যে আসলে পানিটা যায় কেমনে, উঠে কেমনে, ঠিক আছে, হ্যাঁ এই জিনিসটা জানবা, এই জিনিসটা জানতে হবে, ওকে, এই জিনিসটা তোমার জানা লাগবে। দেখো ক্লিয়ার, ওকে, এটা বলো তো এইটুকু বুঝছো কিনা, এটা আগে জানা লাগবে তোমাদের।
তাহলে আমাদের এইটাও ডান, মানে শেষ হবে। বলো। ওকে, একজন বলছে ডিফিউশন আর অসমোসিস প্রসেসটা কখন কি হয়। অসমোসিস ডিফিউশন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে, আর অসমোসিস নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে দ্রাবকের পরিবহন। তো এটা এক একটা এক এক সময় হয়, এটা ডিপেন্ড করে যে যখন বাইরে ঘনত্ব বেশি তখন ডিফিউশন হয়। হাইডাথোড মানে কি, এতক্ষণ এসে বলে হাইডাথোড মানে হচ্ছে পানিপত্ররন্ধ্র, মানে একটা ছিদ্র যেটা দিয়ে পানি বের হয়, যেটা দিয়ে কি বের হয়, পানি বের হয়। ঠিক আছে, আচ্ছা বর্ণনা লিখবা, জাস্ট ওই তো যা বলছি এইটা তো এমনি জাস্ট লিখবা যে হ্যাঁ মূলোচ্চাপের কারণে পানি শোষণ হয়, তারপরে সেটা ট্রাকিটে যায়। আর এইদিকে তো এটা লিখবা নর্মাল যে হ্যাঁ পত্ররন্ধ্রের এইখান থেকে কি হয় না হয় এগুলা লিখবা, বুঝছো? মানে এখানে কি কি গঠন থাকে, গঠন কি লিখতে, এটা ছবি যদি কেউ আঁকতে পারে, সে যদি এটা পারে, তাহলে এইখানে দিবা যে এখানে তার ট্রাকিট থাকে, ট্রাকিটের পরে এই উপরের অংশে এগুলো এপিথেম, তারপরে ওইখানে উপরে কি থাকে, পানিপত্ররন্ধ্র। এগুলো তো সোজা, এগুলো ওদেরকে এখনো 6-7 মতো যদি এগুলো শিখাই দেওয়া লাগে, ভাই এটা কেমনে লিখবো, তাইলে তো এটা দুঃখজনক, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার সবাই, বুঝছি আমরা। পিডিএফ দিবা না ভাইয়া? পিডিএফ সব দেওয়া আছে তোমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা ওয়েবসাইট থেকে করো না মনে হয়। আচ্ছা, এখন আমরা আসবো গ্রাউন্ড টিস্যু নিয়ে। এবার আমরা কি নিয়ে পড়ব? গ্রাউন্ড টিস্যু নিয়ে। তো গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি বলছে? গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র হচ্ছে এই এপিডার্মিসের নিচের যে অংশটা, ধরো এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে কি এপিডার্মিস, মানে বাইরের আবরণটা উদ্ভিদের, ধরো এই জায়গাটা কি এপিডার্মিস। এই এপিডার্মিসের নিচে এর পরে বাকি যে অংশটা থাকে, ধরো এই জায়গাটা হচ্ছে কি গ্রাউন্ড টিস্যু তন্ত্র। এটাকে কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু। ওকে, তাহলে এপিডার্মিসটা হচ্ছে বাইরের ত্বক, আর এর ভিতরের এই অংশটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু। কি বলা হবে? গ্রাউন্ড টিস্যু। ওকে, কি বলা হয়? গ্রাউন্ড টিস্যু। ওকে, এখন আসো, এই যে আমরা বলতেছি গ্রাউন্ড টিস্যুর কথা বলা হচ্ছে, তো এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে খেয়াল করো এই জায়গায়, হ্যাঁ এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমরা কি কি শিখবো বা আমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো গ্রাউন্ড টিস্যুর আমি একটু ছবিটা তোমাদেরকে এঁকে দেখাই, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে বাকি জিনিসগুলো বুঝাবো। ধরো এটা হচ্ছে এপিডার্মিস, এটা কি এপিডার্মিস, এই যে বাইরের ত্বক। হ্যাঁ, এপিডার্মিস, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে এটা মূলের গ্রাউন্ড টিস্যুটা শিখতেছি, মূলের গ্রাউন্ড টিস্যুটা শিখতেছি, মূলের। হ্যাঁ, মূল বা কাণ্ড একটা বেসিকটা আমরা শিখি। ওকে, এটা বেসিকটা আমরা শিখি, তো আমরা এটা মূল আচ্ছা মূল না, কাণ্ডটা শিখি, কারণ মূলে একটা জিনিস থাকে না, ওটা এখানে। ওকে, আমরা এখানে কাণ্ডটা শিখি, কাণ্ডেরটা। তাহলে এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের বাইরে কি আছে? এই যে এরকম মূল রোম আছে, ওই যে আমরা পড়ছিলাম না মূল রোম, হ্যাঁ মনে আছে মূল রোম পড়ছিলা? তাহলে এই মূল রোম আছে, এগুলা থাকে, এগুলা কি মূল রোম, এগুলো হচ্ছে রোম, মূলের রোম বা কাণ্ডের রোম, ঠিক আছে, এরকম কিছু। এখন এদের একটা পার্ট থাকে, এইরকম একটা লেয়ার থাকে, এই এপিডার্মিসের নিচে যে লেয়ারটা থাকে এইটাকে আমরা বলি হচ্ছে, দেখো এই লেয়ারটাকে আমরা বলি অধোত্বক। ধরো
এই লেয়ারটাকে কি বলি? তাহলে ত্বকের নিচে যে লেয়ারটা থাকে সেটাকে বলা হয় অধোত্বক। কি বলা হয় এটাকে? অধোত্বক। অধোত্বক, অধো মানে কি? নিচে। ত্বকের নিচে যে লেয়ারটা আছে এটাকে কি বলা হয়? অধোত্বক। অধোত্বক। ওকে, অধোত্বক। এরপরে আসো, হ্যাঁ, এরপরের জিনিসটা কি? অধোত্বক। এরপরে আমার এইখানে কি বলছে দেখো, হ্যাঁ, এরপরে আমার এখানে কি বলছে, এই জায়গায় আমার থাকে, এটাকে কি বলা হয়? দেখো এই জায়গায় আমার এটা কি, এগুলোকে বলা হয়, এখানে একটা স্তর থাকে কোষের, হ্যাঁ, এটাকে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? ওর নিচের এই স্তরটাকে আমরা এখন গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশটাকে শিখতেছি কি কি থাকে। তাহলে ফার্স্টে আমরা পড়লাম অধোত্বক, তারপরের অংশটাকে আমরা পড়ছি কি, এটাকে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? দেখো কর্টেক্স, আরো অনেক স্তর থাকে ওর, আমি এখানে বেশি একটা দেই নাই। কর্টেক্স, ওকে, কর্টেক্স। আচ্ছা, এরপরে ওর এইদিকে এরকম গোল করে আরেকটা কোষের স্তর থাকে, এরকম গোল করে কোষের স্তর। তাহলে এটা দেখো গোল করে এরকম একটা কোষের স্তর, ওকে। এই যে গোল করে কোষের স্তর, এই স্তরটাকে বলা হয় অন্তত্বক। কি বলা হয়? অন্তত্বক। ভিতরের দিকে যে একটা ত্বক, এটাকে কি বলবো? অন্তত্বক, তাই না? অন্তত্বক। এই যে, তাহলে অন্তত্বক আঁকতেছে। তাহলে এটাকে আমরা বলি অন্তত্বক। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? অন্তত্বক বলবো, এটাকে অন্তত্বক বলে থাকি। তারপরে আসো, এই যে এটা তো অন্তত্বক, এটা কি অন্তত্বক বলা হচ্ছে। এখন ওর এই জায়গায় নিচের দিকে একটা লেয়ার থাকে, এই যে অন্তত্বকের নিচে আবার এরকম একটা কোষের লেয়ার থাকবে। কি থাকবে? কোষের লেয়ার থাকবে। তাহলে এই যে অন্তত্বকের নিচে যে কোষের লেয়ারটা থাকে, হ্যাঁ, এই অন্তত্বকের নিচে যে কোষের লেয়ার থাকে, হ্যাঁ, তাহলে অন্তত্বকের এইখানে যে কোষের লেয়ার থাকবে এইটাকে বলা হয় পরিচক্র। 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 তাহলে দেখো অন্তত্বকের নিচে যে স্তরটা থাকে এটাকে বলা হয় পরিচক্র। এটাকে কি বলা হয়? পরিচক্র। কি বলা হয়? পরিচক্র বা পেরিসাইকেল। ইংলিশে কি বলে? পেরিসাইকেল। মনে রাখো, ইংলিশে বলা হয় পেরিসাইকেল। ঠিক আছে, পেরিসাইকেল। ক্লিয়ার? এতটুকু দেখো তো। হ্যাঁ, এগুলো কাণ্ডের থাকে না, এগুলো মূলে রাখলেন। মূলের না, মূলের জিনিসটা, হ্যাঁ, মূলে তোমার অধোত্বকটা থাকে না। মূলে অধোত্বক থাকে না, কিন্তু আমি এখানে অধোত্বকটা দেখানোর জন্য তোমাদের একটু দেখাইলাম আর কি। জাস্ট অধোত্বকটা এরকম, বুঝছো? হ্যাঁ, ওকে, এটা তোমাদেরকে বোঝানোর জন্য যে অধোত্বক থাকে। তো তোমরা যখন মূলেরটা আঁকবা তখন তোমরা অধোত্বক দিবা না, তোমরা তখন অধোত্বকটা দিবা না। ওকে, তোমরা তখন অধোত্বক দিবা না। মূলের ক্ষেত্রে না, মূলে অধোত্বক থাকে না। আমি আসতেছি, ব্যাপারটায় আসতেছি, বলতেছি। হ্যাঁ, এগুলোতে ব্যাখ্যায় আগে চিত্রটা দেখো। ওকে, এতটুকু তো বুঝছো? আচ্ছা, এবার আসো, এটা গেল পরিচক্র বা পেরিসাইকেল আমরা বলি। এখন ওর ভিতরে এই জায়গায় যে কোষের স্তরটা থাকে কেন্দ্রের দিকে, দেখো কেন্দ্রের দিকে যে আমার কোষের স্তর থাকে, এরকম কোষের স্তর থাকে, এটাকে বলা হয়, কি বলা হয় বলো তো? এগুলাকে বলা হয় মজ্জা। তাহলে এটাকে কি বলা হয়? মজ্জা। এটাকে কি বলা হয়? মজ্জা। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলবো? কেন্দ্রের এই জায়গাটাকে মজ্জা বলি।
মজ্জা। ওকে, এরপরে ওদের চারপাশের এই জায়গাগুলোতে ফ্লোয়েম থাকে, গ্যাপে গ্যাপে ফ্লোয়েমের এরকম বান্ডাল বান্ডাল করে ফ্লোয়েম থাকে, বুঝছো? এগুলোতে কি থাকে? ফ্লোয়েম থাকে, ফ্লোয়েম, ঠিক আছে, ফ্লোয়েম। এই ফ্লোয়েম, এগুলো ধরো ফ্লোয়েম। এই ফ্লোয়েম, এগুলা, তাহলে এইখানে এগুলো হচ্ছে ফ্লোয়েম থাকে, ফ্লোয়েম টিস্যু পড়ছো না? ফ্লোয়েম থাকে। আচ্ছা, ফ্লোয়েম থাকে। তারপরে তোমার দেখো এইখানে থাকে কি, এই যে এদের মাঝখানে মাঝখানে আবার জাইলেম থাকে, ওটা আমি আসতেছি। এই যে দেখো জাইলেম, এই এরকম বড় বড় কিছু জাইলেম থাকে, আবার ছোট ছোট থাকে, ঠিক আছে, ছোট ছোট থাকে, বড় বড় থাকে, হ্যাঁ, আবার ছোট ছোট থাকে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে বড়টা এখানে দেখো ছোট, ওকে, এরকম থাকে, এগুলাকে জাইলেম বলা হয়, জাইলেমের এরকম অবস্থা। আর এই মজ্জা থেকে এরকম কিছু কোষের স্তর থাকে, এরকম দেখো কোষের কতগুলো স্তর থাকে, এগুলোকে বলা হয় মজ্জার রশ্মি। কি বলা হয় এদেরকে? মজ্জার রশ্মি। এই যে দেখো, তাহলে এগুলাকে আমরা কি বলবো? এরকম মজ্জা থেকে কতগুলো রশ্মির মতো এরকম গেছে স্তর, কোষের স্তর, এগুলাকে বলা হয় মজ্জা রশ্মি। কি বলা হয় এটাকে? দেখো তো, এটাকে বলা হয় মজ্জা রশ্মি, ঠিক আছে। এটাকে কি বলা হয়? মজ্জা রশ্মি, ঠিক আছে, ক্লিয়ার এটা? দেখো এবার তুমি বলতেছো ভাই এগুলো তো জাইলেম, এটা তো জাইলেম না, এই যে গোল গোল এগুলা দিছি, গোল গোল এগুলো জাইলেম। তো এই জাইলেমে তোমরা জানো ভেসেল কোষ থাকে, তাই না? এই ভেসেল কোষের গহ্বরগুলা, যার গহ্বরটা বড়, এই গহ্বর যার বড় তাকে আমরা কি বলি? গহ্বর বড় থাকলে তাকে, খেয়াল করো এখানে, এই যার গহ্বর বড় তাকে বলা হয় মেটাজাইলেম। কি বলা হয়? মেটা, মনে রাখবা, মেটা বড়, মেগা বলে না, মেগা বড়, মেটা বড়। আর যেটা ছোট পোনা মাছের মতো ছোট, এই যে ছোট ছোট গহ্বর থাকে, এই ছোটটাকে কি বলা হয় বলো তো? এই ছোটটাকে বলা হয় প্রোটোজাইলেম। কি বলা হয়? প্রোটোজাইলেম। তাহলে বড় গহ্বরটাকে মেটাজাইলেম, ছোট গহ্বরটাকে প্রোটোজাইলেম। বড় গহ্বরটাকে মেটাজাইলেম, ছোট গহ্বরটাকে প্রোটোজাইলেম। দেখছো? দেখো আগে এটা দেখো, আগে এই পার্টগুলো আগে বুঝো, তারপরে আরো অনেক কিছু বুঝবা। জাস্ট ছবিটা আঁকাটা শিখবা স্টেপ বাই স্টেপ, তোমরা আরো সুন্দর করে আঁকবা। আমি এখানে বোর্ডটা একটু ছোট, আমি এই জিনিসটা আরো বড় করে আঁকতাম। তো তোমরা এই কর্টেক্সটা একটু বড় দিবা, এগুলোকে আর একটু সুন্দর করে টাইম নিয়ে আঁকবা। এগুলো কিন্তু আসে, এই দাঁড়াও লিখে দিই, পরে আবার তোমরা বলবো ভাই আপনি লিখেন নাই, বুঝি নাই। এইটা সিকিউতে মাস্ট, ওকে, সিকিউর জন্য এটা মাস্ট, সিকিউ এর জন্য এটা মাস্ট। হ্যাঁ, এপিডার্মিসের নিচে যা আঁকছি তাই গ্রাউন্ড টিস্যু। এই যে এপিডার্মিস ছিল, এই অংশটা ছিল এপিডার্মিস, এটা ছিল এপিডার্মিস একদম বাইরের। এর নিচ থেকে যা আঁকছি এগুলো সব গ্রাউন্ড টিস্যু, বুঝতে পারছো? গ্রাউন্ড টিস্যু। তবে এর মধ্যে এই যে ফ্লোয়েম, জাইলেম, এরা তো ভাস্কুলার টিস্যু, এরা কি গ্রাউন্ড টিস্যু না। তবে এই গ্রাউন্ড টিস্যুর মধ্যেই ভাস্কুলার টিস্যুটা থাকে, ওকে। এই ফ্লোয়েম, জাইলেম বাদে বাকি সব কি তোমার হচ্ছে গ্রাউন্ড টিস্যুর অংশ, বাকি সব গ্রাউন্ড টিস্যুর অংশ, মনে থাকবে এগুলো বাকি সব গ্রাউন্ড টিস্যুর অংশ। আচ্ছা দেখো তো,
তাহলে আমি আরেকবার বলি তোমাদেরকে, ধরো এইটা হচ্ছে এপিডার্মিস, এই এপিডার্মিসের বাইরে তো তোমার রোম থাকবে, যেমন মূলের ক্ষেত্রে মূল রোম থাকে। এখন এরপরে নিচে কাণ্ডের বেলায় একটা ত্বক থাকে, এটাকে বলা হয় অধোত্বক। কি বলা হয়? অধোত্বক। এটা কাণ্ডের থাকে, কিন্তু মূলের গ্রাউন্ড টিস্যুতে থাকে না। মনে রাখবা, মূলে অধোত্বক থাকে না। হ্যাঁ, মূলে এই আধা জিনিস থাকে না, এমনি মনে রাখবো, মূলে আধা জিনিস থাকে না। মূলে থাকলে একদম ফুল মূল, মানে মূলে যা কিছু থাকবে ফুল, ঠিক আছে, ফুল টাইপের থাকবে, এই আধা মাধা জিনিস কিছু থাকবে না। এই কারণে তার আধা জিনিস পছন্দ না, সে অধোত্বকরে রাখবে না। তো অধোত্বক ওর এখানে নাই। এখন এই যে এই জায়গায় দেখো অধোত্বক নাই, তারপরের জিনিসটা কি? কর্টেক্স। তারপরের জিনিসটা কি? কর্টেক্স। এখন এই কর্টেক্সের পরে তুমি এখানে দেখো এইটা কি? এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে অন্তত্বক। এই জিনিসটাকে আমরা কি বলি? অন্তত্বক। তাহলে এই যে দেখো কর্টেক্সের পরে আমার এখানে গোল যে স্তরটা, সেটাকে আমরা বলি অন্তত্বক। এই অন্তত্বকের নিচে সাদা যে আমি আঁকছি, এটাকে বলা হয় পরিচক্র। এই যে দেখো পরিচক্র বা পেরিসাইকেল, এই স্তরটাকে। আচ্ছা, একদম কেন্দ্রের যে সবুজ অংশটা, কোষের এই জায়গাটা, এটাকে বলা হয় মজ্জা। কি বলা হয়? মজ্জা। এরপরে এইখানে যে আমার এই যে গোল 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 কোষগুলা, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে তোমার মানে জাইলেম। আগে বলবা জাইলেম, এই গোল গোল অংশগুলোকে জাইলেম। তবে এদের মধ্যে যার গহ্বরটা বড় তাকে বলা হয় মেটাজাইলেম। তাকে কি বলা হয়? মেটাজাইলেম। আর যার গহ্বর ছোট, পোনা মাছ, প্রোটোজাইলেম। পোনা মাছের মতো ছোট, এগুলা হচ্ছে প্রোটোজাইলেম। ঠিক আছে, প্রোটোজাইলেম। তার মানে এই ছোট ছোট, এই যে ছোট ছোট গহ্বরগুলাকে প্রোটোজাইলেম বলে। আচ্ছা, মনে থাকবে? হ্যাঁ, ওকে, দেখো তো। আচ্ছা, তো দেখো এই জায়গায় তোমরা যখন মূলের টাকবা, মূলে এই অধোত্বকটা দিবা না, বাকি সব এটা মূলে। আমি তোমাদের জাস্ট অধোত্বকটা দেখানোর জন্য বলছি, মানে একটা যে অধোত্বক, মানে অধোত্বকের যে আছে এই জিনিসটা বুঝাইছি। সো তোমরা যখন এখন মূলের টাকবা, মূলেরটা যখন আঁকবা, তখন তোমরা এই অধোত্বকটা দিবা না। এই যে দেখো আমি মুছে দিই, ধরো এইটা। তোমাদের অনেকের কনফিউজ লাগতেছে তো, যে ভাই হ্যাঁ এটা তো কনফিউজ। তা আমি যা তখন দেখাইলাম যে অধোত্বক জিনিসটা কি, এখন আমি অধোত্বক মুছে দিছি। তার মানে এইটা এখন মূলের। এটা কার? মূলের। ঠিক আছে, কাণ্ডেরটা আবার আলাদা, সো ওইখানে ওইটা আবার আলাদা দেখাবো। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলের। তাহলে মূলে আমার এই জিনিসটা থাকবে। তাহলে মূলে কোনো অধোত্বক নাই। মূলে কি নাই? কোনো অধোত্বক নাই। তাহলে মূলের ক্ষেত্রে ওর এপিডার্মিসের নিচে সরাসরি কর্টেক্স। তাহলে মূলে কি থাকে না? কোনো অধোত্বক। এই যে মুছে দিলাম অধোত্বক, দেখছো? মূলে অধোত্বক থাকে না। তাহলে মূল যখন বলবো তখন আমি এইটাই আঁকবো। তো সাধারণত তোমাদেরকে মূলেরটাই দেয়, যে মূলের এইটা কেমন, এই সেই, এটাই দেয় তোমাদেরকে। ঠিক আছে, আমি তো 9, হ্যাঁ এই 20-এ ছেড়ে দিব আর কি, 9:30, 9:30 ওকে। আচ্ছা, ক্লিয়ার কি না এটা বলো? ওকে, ক্লিয়ার? হ্যাঁ, আজকের ক্লাসের পিডিএফ তো দিব রে বাবা, দিব। আচ্ছা, তো এইটা গেল। হ্যাঁ, তাহলে এটা এখন আসো এই জায়গায় একটা কথা বলে, গ্রাউন্ড টিস্যুর একটা অংশকে বলে স্টিলি অঞ্চল। তাহলে স্টিলি অঞ্চলটা কি? তোমাকে যখন বলবে স্টিলি অঞ্চল, তাহলে স্টিলি অঞ্চল মানে হচ্ছে ভাই আমার পরিচক্র থেকে এই যে একদম মজ্জা পর্যন্ত। তাহলে কি বলছে? পরিচক্র থেকে, আমরা মনে রাখবো, দেখো পরিচক্র থেকে মজ্জা,
চক্র থেকে মজ্জা পর্যন্ত, মজ্জা পর্যন্ত কি ভাস্কুলার বান্ডেল সহ, ভাস্কুলার বান্ডল সহ। তাহলে পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ এটাকে বলা হয় হচ্ছে কি, এই যে পরিচক্র থেকে কি বলছে মজ্জা পর্যন্ত ভাস্কুলার বান্ডল সহ এটাকে বলা হয় হচ্ছে আমরা মানে বলি স্টিলি অঞ্চল। এই অঞ্চলটাকে কি বলি? স্টিলি। ঠিক আছে। তাহলে পরিচক্র থেকে মজ্জা পর্যন্ত তুমি ছবিটা দেখো, তাহলে ভাইয়া এই যে পরিচক্র, এই পরিচক্র থেকে একদম মজ্জা, এই পরিচক্র থেকে একদম মজ্জা, এই ভাস্কুলার বান্ডল সহ এই জায়গাটুকুকে আমরা বলি স্টিলি। মনে থাকবে, স্টিলি অঞ্চল। তাহলে তুমি বলো এই স্টিলি অঞ্চলের মধ্যে যা কিছু আছে এদেরকে বলা হয় অন্তঃস্টিলীয়, আর এটার বাইরে যা কিছু আছে এটাকে বলা হয় বহিঃস্টিলীয়। খেয়াল করো সবাই, স্টিলি অঞ্চলটা কি ভাইয়া? এই যে পরিচক্র থেকে এই মজ্জা পর্যন্ত এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় স্টিলি অঞ্চল, স্টিলি। তাহলে এইটুকুর ভিতরে যা কিছু আছে, এই যে পরিচক্র, মজ্জা রশ্মি, ভাস্কুলার বান্ডেল কি গ্রাউন্ড টিস্যুর পার্ট? এগুলো পার্ট, জাইলেম ফ্লোয়েম বাদ। তাহলে পরিচক্র, মজ্জা রশ্মি এইটা কি স্টিলি অঞ্চলের ভিতরে, তাহলে এইটাকে বলা হয় অন্তঃস্টিলীয়। কি বলা হয়? অন্তঃস্টিলীয়। তাহলে স্টিলি অঞ্চল দুইটা ভাগে ভাগ, একটা হচ্ছে অন্তঃস্টিলীয়, তাহলে একটা হচ্ছে অন্তঃস্টিলীয়, একটা হচ্ছে বহিঃস্টিলীয়, একটা হচ্ছে অন্তঃস্টিলীয়, একটা হচ্ছে বহিঃস্টিলীয়। ওকে, তাহলে এই অন্তঃস্টিলীয়র পার্ট কি? দেখো এই অন্তঃস্টিলীয়র পার্ট হচ্ছে আমার এখানে দেখো অন্তঃস্টিলীয়র পার্ট কি কি আমরা মাত্র বললাম যে পরিচক্র, তারপরে আমরা কি বলছি? আমরা বলছি হচ্ছে মজ্জা, তারপরে আমরা বলছি মজ্জা রশ্মি, রাইট? এই পার্টগুলো আমরা বলছি, তাই না? এই পার্টগুলো আমরা বলছি। ওকে, তাহলে পরিচক্র, মজ্জা রশ্মি, তাহলে এটা হচ্ছে অন্তঃস্টিলীয়। আর বহিঃস্টিলীয়র পার্টে আমরা কি কি বলছি? দেখো বহিঃস্টিলীয়র পার্টে আমরা কি কি বলছি? বহিঃস্টিলীয়র পার্টে আমরা বলছি হচ্ছে অন্ততক, দেখো ওর বাইরের অংশটা অন্ততক, তারপরে কি আছে বলতো? অন্ততকের পরে ওদিকে কি আছে? উপরে কর্টেক্স, তার উপরে কি আছে? অধোতক। এগুলো আমরা পড়ছি না? এগুলা ছিল। তাহলে বহিঃস্টিলীয় অঞ্চলের অংশ হচ্ছে এগুলা, আর অন্তঃস্টিলীয়র অংশ হচ্ছে এইগুলা। ওকে, মনে থাকবে? হ্যাঁ, ওকে, বুঝছো? হ্যাঁ, আমাদের তো আমি এইটুকুই বলবো আপাতত, ঠিক আছে? এইটুকু দেখো তো, এইটুকু জিনিসটা দেখো, এই গঠনটা, ছবির গঠনটা বুঝতে পারছো কিনা? তারপরে আমরা নেক্সট পর্বে এটা আমাদের যাওয়া লাগবে। আজকে এই ইয়েটা না থাকলে, ওই জ্যামটা না থাকলে আজকে 7টা বাজে শুরু করলে শেষ হইতো বলতে মানে মোটামুটি হয়েই যেত, আরও 40-50 মিনিট লাগবে আর কি এখন এই অবস্থা। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই, আমরা আবার এটা রাখবো, এটা থাকবে, চলতে থাকবে, এইগুলা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা দেখো, তাহলে এইটুকুই কি আজকে? এতটুকু, যতটুকু পড়াচ্ছি এতটুকু বুঝছো কিনা? যতটুকু পড়াইছি এতটুকু বুঝছো কিনা যে পার্ট? তাহলে স্টিলির অঞ্চলের এগুলা। তো নেক্সট ক্লাসে আমরা পড়বো এদের কাজগুলা কি, এই যে পরিচক্র কি কাজ করে, মজ্জা কি কাজ করে, এইটা কি কাজ করে, এগুলা নিয়ে পড়বো। আর আমরা ভাস্কুলার বান্ডেলের ওগুলা নিয়ে ডিটেলসে পড়বো। ঠিক আছে, বলো এইটুকু বুঝছো কিনা? তাহলে আমি এটা দিয়ে ছেড়ে দেব। তাহলে আমরা নেক্সট ক্লাসে এগুলোর কাজ, তারপর আমরা জাইলেম ফ্লোয়েম আর ভাস্কুলার বান্ডেল ওগুলা নিয়ে আমরা পড়ব। হ্যাঁ, স্টিলির অন্য কোনো নাম নাই।
ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকো তাহলে তো ভালো। ক্লিয়ার? আচ্ছা, ডান। তাহলে আমরা আবার এটা হবে আমাদের ইনশাল্লাহ, টেনশন নাই, এটা নিয়ে হবে। ওকে, ঠিক আছে, আপাতত রাখি তাহলে। ওকে।